3.5 আর হচ্ছে কি 2 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের কি মূল কার্ডের সাইজ, তাই তো? মানে একটা কার্ডের ক্ষেত্রে প্রথম মূল কার্ডের যে সাইজ হয় তার সাথে আমরা যুক্ত হবে কি লিড যুক্ত হবে না। লিড হচ্ছে কি মূল কার্ডের সাইজের অতিরিক্ত অংশ। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু ইঞ্চিতে জানি পরিমাপটা, তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের যে পরিমাপের যে জায়গাটা আছে ইঞ্চি পিক্সেল, এখানে আমরা প্রথমে কিসে সিলেক্ট করে নেব, ইঞ্চিতে। ইঞ্চিতে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে কি করব, এখানে আমাদের সাইজটা 3.5 যদি থাকে তাহলে আবার বসানোর প্রয়োজন নেই, না থাকলে এখানে হচ্ছে কি করব, শুধুমাত্র 3.5 বসিয়ে দেব। প্রত্যেকটা ভ্যালু লেখা আছে খেয়াল করব, এখানে ডান সাইডে যে আই এটা লেখা আছে এরকম ভাবে এখানে আই এল লেখা আছে নাকি পিক্সেল লেখা আছে নাকি পিটি লেখা আছে নাকি এফটি লেখা আছে। অর্থাৎ আমার এখানে সম্পূর্ণ রুলস দেখে আমি বুঝতে পারবো যে আসলে আমার পরিমাপটা আমি কিসে বসাচ্ছি। তাহলে এখানে আপনারা হচ্ছে প্রথমে উইডথটা বসিয়ে দিবেন, তারপরে কি বসাবেন, আই বসাবেন। পূর্বের ন্যায় আমাদের ওরিয়েন্টেশন রুলটাও কি অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এরপর আসলে হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ডটা হচ্ছে আপনি যখন যে ডকুমেন্টে কাজ করবেন, এখন ওই ডকুমেন্ট কয়টা সাইডে প্রিন্ট হবে, একটা সাইডে প্রিন্ট হবে নাকি দুইটা সাইডে প্রিন্ট হবে নাকি তিনটা সাইডে প্রিন্ট হবে নাকি চারটা সাইডে প্রিন্ট হবে। অর্থাৎ আপনার পেপারের কতগুলো সাইডে প্রিন্ট হবে তার উপর ডিপেন্ড করে আপনার কি করতে হবে, আর্টবোর্ড নিতে হবে। এই আর্টবোর্ডকে আমরা আরেকটা কথা কি বলতে পারি, সেটা হচ্ছে একটা পেজ, তাই না? যেমন আমরা ওয়ার্ডে কোনো কাজ করতে গেলে কি হয়, একের পর এক একটা করে পেজ আসতে থাকে না, সেম ভাবে এখানে আপনি একটা ফাইলের মধ্যে যদি একাধিক পেজ চান বা একাধিক লেখার জন্য একাধিক ডকুমেন্ট চান, সেটা হচ্ছে কি আর্টবোর্ডটা। এখন এখানে আমার প্রয়োজন মতো একটা বা দুইটা যেটা প্রয়োজন সেটা নিব। আমাদের এই যে বিজনেস কার্ডটা এখন বানাবো, এটা হচ্ছে দুই সাইডে, ফ্রন্ট সাইড থাকবে এবং কি থাকবে, ব্যাক সাইড থাকবে। তার জন্য আমরা আর্টবোর্ড কার্ড ইউজ করতেছি দুইটা। আর এরপর হচ্ছে ব্লিড। ব্লিডটা হচ্ছে কি, যখন এই আমি জানি যে এই বিজনেস কার্ডটা যেহেতু আমি বানাচ্ছি, এই বিজনেস কার্ডটা অবশ্যই এই ব্যক্তি আজকে প্রিন্ট করুক বা দুই দিন পরে প্রিন্ট করুক, এটা কি করবে, প্রিন্ট করবে না। কারণ বিজনেস কার্ড তো আর ওয়েবসাইটে আপলোড করা হবে না, এটা অবশ্যই কোনো না কোনো ব্যক্তি প্রিন্ট করবে। যার জন্য এটা আমরা শুরু থেকে কি করতেছি, প্রিন্টের জন্য রেডি করে ডকুমেন্টটা বানাচ্ছি। তার জন্য হচ্ছে আমরা কি এখানে প্রিন্ট এরিয়া থেকে আমাদের প্রিন্ট এরিয়া, যেটা হচ্ছে প্রিন্ট এরিয়া বলতে আমরা কি বুঝি, আর্টবোর্ডের সাইজটা না, প্রিন্ট এরিয়া বলতে বুঝি আর্টবোর্ডের সাইজটা। দেন এই আর্টবোর্ডের সাইজ থেকে আরো অতিরিক্ত 0.125 বেশি রাখতেছি। যে জায়গাটা আমরা কি করব, একটা কালার বা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করব, ওই ব্যাকগ্রাউন্ডটা থাকবে যখন কোনো দোকানদার বা প্রেস মেশিন ওইটাকে প্রিন্ট করবে বা কাটবে, তখন যদি এই জায়গাটা হয় এখানে সাদা মধ্যবর্তী অংশ আসবে না। আমার যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল কি, সেই ব্যাকগ্রাউন্ড কালারটাই আসবে না। এই জন্য আমরা অতিরিক্ত ভাবে আমরা কি করতেছি, এই এরিয়ার পাশাপাশি 0.8 নিচ্ছি। ওকে, দেন গ্রিন দেওয়ার পরে আমাদের এখানে কি আছে, অ্যাডভান্স অপশন। এখানে যদি আমি ক্লিক করি অ্যাডভান্সে, তাহলে এখানে দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে কি কালার মোড আর একটা হচ্ছে কি আরজিবি, সরি রাস্টার ইফেক্ট, যেটাকে আমরা রেজোলিউশন বলি না। তাহলে কালার মোড আমরা যখন প্রিন্টিং এর জন্য কাজ করব তখন কি ওয়াইকে, আর যদি হচ্ছে কিসের জন্য, স্ক্রিনের জন্য করি তখন কি, কিন্তু এখন আমরা প্রিন্ট হবে যখন প্রিন্ট হবে তখন যে সেম ওয়াইকে রেডি করে দিবে, কিন্তু আমরা এখন তো প্রিন্টে পাঠাবো না, এখন তো আমরা অনলাইনে আপলোড করব নাকি। তাহলে আমরা সাইজটার ক্ষেত্রে আমার মেইন অবজেক্টের ক্ষেত্রে কি করতেছি, আমাদের ব্লেডটা সহ নিচ্ছি, কিন্তু এখানে আবার কি লিখছি, আচ্ছা আর যেটা আমরা স্ক্রিনে দেখবো এটাকে এরপর হচ্ছে রাস্তা লিখবে, এটা সর্বদাই কত হবে, 300 ডিফল্ট থাকবে। দেন এটা যদি ঠিক থাকে তাহলে আপনার অ্যাডভান্সটা কি করার দরকার নেই, অন না করলেও চলবে। যদি আরজিবি পিডিআই 300 দেখেন, তাহলে আপনি কি ক্লিক করবেন, ক্লিক করবেন।
ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনি যে পেপারটা পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার আর্টবোর্ড এবং হচ্ছে কি ব্লেড, তাই না? ক্রিমলাইন এবং ব্লেড সহ পাচ্ছেন। এখন এখানে আপনারা যেটা হচ্ছে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কি সেলফ জুম। কি মিসিং আছে? সেলফ জুম। এখন সেলফ জুমটা বানাবো আমরা কিভাবে? সেলফ জুম বানানোর জন্য প্রথমে আপনার কাজ আছে একটা শেপ নেওয়া। শেপটা নেব কতটুকু এরিয়া বরাবর আপনার আর্টবোর্ডের এরিয়া যা ছিল সেলফ জুম। তাহলে আমরা শেপটাকে সিলেক্ট করার পরে মানে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পরে আমরা নিচের ভিতরে আর্টবোর্ডের মধ্যে মাউস লেন্থটা একটা ক্লিক করব। বললে আমাদের এখানে বলবে না অর্ডার লাগবে না, শুধুমাত্র মাউস লেন্থটা ক্লিক করে এরকম রেক্ট্যাঙ্গেলে দেখুন বসার অপশন পেয়ে যাবেন। তাহলে এখান থেকে আমাদের উইডথ এবং হাইট বসাই দিতে বলতেছে না। এখন যেটা আছে এটা তো আমার শেপের সাইজ মানে আর্টবোর্ডের সাইজ কি এটা? তাহলে আমরা এটাকে মুছে দিয়ে কি করব? 3.5 উইডথ আর হাইট হচ্ছে কত? 2। এখন এইটা যোগ করে ক্রিয়েট করব। এটা দেখেন আমার পেজের কোন জায়গায় এটা আসবে এটা তো আমি বুঝতে পারবো না, তাই না? আমার এটা তো দেখেন একটা কি আছে বর্ডার আছে না? তো বর্ডারটাকে আমরা প্রথমে কি করব? নো করে দেব। ওকে, আর নো করার পরে আপনার যদি এই কালারটা হোয়াইট থাকে তাও কোনো প্রবলেম নাই, আর যদি আদার্স কালার করে নেন সেটাও কোনো সমস্যা নেই, কারণ হোয়াইট থাকলে হচ্ছে আপনি এটার সাথে যখনই মিলে যাবে বুঝতে পারবেন না। আর যদি ডিফারেন্ট একটু কালার রাখেন হাতে একটু গ্রে কালার রাখলেও কি বুঝতে পারবেন যে এটা কোন জায়গায় প্লেস হয়েছে। তাহলে আপনার হাতে বোঝার সুবিধা আছে হোয়াইট কালার ব্যতীত অন্য যে কোনো একটা কালার আমরা ইউজ করতেছি। ওকে, তাহলে এখান থেকে ধরেন আমি একটু গ্রে দিই, তাহলে আমরা একটু গ্রে কালার দিয়ে রাখলাম। এখন এটাকে আমি পেজের মাঝখানে বসাইতে হবে না? এখন এটা আমরা চাইলে ম্যানুয়ালি এভাবে কি করতে পারি, টেনেও বসাইতে পারি। এখন দেখেন আমাদের শেপ ড্র করা কিন্তু শেষ রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে, তাই না? এখন আমরা চলে যাব শেপ ড্র করা শেষ হলে আমরা চলে যাব সিলেকশন টুলে। এখন আমাদের এখানে যেহেতু আর্টবোর্ড দুইটা হ্যাঁ, রেকর্ডিং থেকে না স্যার, এখানে মাইক্রোফোন থেকে ব্যাক যাচ্ছে। জি স্যার, ওই হটকিটা মারলে স্যার মাইক্রোফোন অন হয়ে যাচ্ছে। এখন আমরা তো অবশ্যই যদি ম্যানুয়ালি সেট করি তখন আমরা পুরো পেজকে লাগবে না যে তুমি এই পেজে সেটা অ্যালাইনমেন্ট করো। আমরা হোস্টেল দিয়ে চাইলে ম্যানুয়ালি এখানে কি করতে পারি, এখানে কাম দিয়ে এটা বসাতে পারি না। অথবা আমরা এখান থেকে উপরে যখন মুভটা আছে দেখেন অ্যালাইনমেন্টের কিছু অপশন আছে। এখানে আছে কি অ্যালাইনমেন্ট রাইট, তারপর হচ্ছে লেফট, সেন্টার, তারপর হচ্ছে কি রাইট, আবার হচ্ছে কি টপ, মিডল, বটম। তাহলে আমরা যে পেজে বরাবর নিতে চাই সেই পেজে একটা ক্লিক করব, ওই পেজটা কি হবে অ্যাক্টিভ হবে। দেন হচ্ছে এরপর আমরা শেপটাকে সিলেক্ট করব। আমরা যদি রাইটে প্রেস করি বা সেন্টারে প্রেস করি, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, তাহলে এটা আমাদের অটোমেটিক্যালি কোথায় চলে গেল, পেজের মাঝখানে চলে গেল না? এই শেপটা আমার একটু ছোট বানাইতে হবে, কারণ আমার সেম ভিউটা কি আর্টবোর্ড থেকে নির্দিষ্ট কিছু অংশে ছোট আসছে। এখন ছোট বানানোর জন্য আমাদের এখানে যদি আমি এই শেপটাকে শিফট অল্টার ধরে ছোট করি সেক্ষেত্রেও ছোট হবে, কিন্তু অ্যাসপেক্ট রেশিও মেইনটেইন করে ছোট হবে, চারদিক দিয়ে সমানভাবে ছোট হবে না। যে কারণে দেখেন উপরে কম জায়গা, এই সাইডে কি বেশি জায়গা না, কিন্তু যদি আমি চার সাইড দিয়ে
সমানভাবে ছোট করে কোন শেপ বানাইতে চাই নতুন আরেকটা, তাহলে আমাদের অবজেক্ট থেকে অফসেট পাথ আসলে ব্যবহার করতে হবে। আমরা এই শেপটাকে ধরে চলে যাচ্ছে অবজেক্টে পাথ থেকে অফসেট পাথ। এখন অফসেট পাথে যাওয়ার পরে এখন আপনি এই শেপটা থেকে মানে আপনার যে বড় যে শেপটা আপনি আছে আর্টবোর্ড বানানোর যে শেপটা নিছেন ওই শেপ থেকে নতুন যে শেপটা চাচ্ছেন সেই শেপটা কতটুকু ছোট করবেন সেটা বসাইতে হবে। তাহলে ধরেন আমি বসাইলাম 0.125। এখন এই যে 0.125 টা বসাইলাম, এখন যদি এই ভিউটা অফ অন করি তাহলে খেয়াল করেন আবার পরবর্তী নতুন যে শেপটা আসতেছে এটা কি বড় হচ্ছে না ছোট হচ্ছে? এই ভিউটা খেয়াল করেন কি হচ্ছে? ছোট হচ্ছে। ওই ছোট হচ্ছে ও হ্যাঁ বড় হচ্ছে। তার মানে আমি লিখছি কি 0.125 যেটা হচ্ছে প্লাস ভ্যালু। এখন আমি যদি এখানে মাইনাস অ্যাড করি তার মানে হচ্ছে কি আমি যে শেপটা এখন নিয়েছি এর থেকে 0.125 চারদিক দিয়ে কি হবে দেখেন এখন মাইনাস হচ্ছে না, ভিতরে একটা লাইন দেখা যাচ্ছে কি। এখন যদি আমি ওকে তে ক্লিক করি তাহলে আমি কি পাবো? সেম বরাবর একটা শেপ পাবো। তাই এই যে শেপটা পাইলাম এটা হচ্ছে আমি কি কিসের জন্য নিলাম? এই শেপটা কপি করলাম সেভ জোনের জন্য। এখন এই শেপটাকে যদি আমি কি করি একটা অ্যাপ্লাই করি, এখন স্ট্রোক তো হচ্ছে স্ট্যান্ডার্ড কোনো ওয়ে না যেটা আপনার পুরো ডিজাইন থেকে বেরোবে। তাই জন্য আমরা এখানে স্ট্রোক ব্যবহার না করে কি করি এই যে শেপটা দেখেন এখানে দুইটা শেপ আছে কিন্তু একটা হচ্ছে বড় শেপ এটাই যে আমরা যদি নিচে থেকে দেখাইতে তাহলে দেখেন বড়টা হাইট হচ্ছে না, আর এটা হচ্ছে কি ওইটা থেকে ডুপ্লিকেট যে শেপটা বানাইলাম কিসের মাধ্যমে? অফসেট পাথের মাধ্যমে। এন্ড ডুপ্লিকেট কেমন বানাইছি? সেম নাকি ছোট? ওই শেপ থেকে 0.125 ছোট বানাইছি যে শেপটা এই শেপটাকে ধরে আমরা কি করব? রাইট মাউস ক্লিক করে মেক গাইড করে দেব। আচ্ছা মেক গাইড করলে সাথে সাথে আমাদের একটা গাইডলাইনে পরিণত হয়ে যাচ্ছে না? এটা কোনো শেপ থাকবে না কিছু থাকবে না, এটা কি হয়ে গেল একটা গাইডলাইন হয়ে গেল। যখন এটা গাইডলাইন হয়ে গেল তার মানে এটা এখন হচ্ছে কি দেখেন এটা গাইডলাইন হইছে, এখন এটা ক্যারেক্টার সাইজ জুম করে হয়ে গেছে না? দেন এই গাইডলাইন হওয়ার পরে গাইডলাইন আমরা কি করে দেব? এখান থেকে লক করে দেব। ওকে লক কেন করলাম? কারণ আমাদের গাইডলাইনটা লক না করলে ডানে বামে মুভ করে বেড়াবে না, তখন কি আমাদের এই এরিয়াটা কি এগুলো হবে না। এখন কিছু আসছে জানেন তার আমাদের গাইডলাইনটা হয়ে গেল নাকি? আচ্ছা আপনি যে কোনো শেপকে আপনার নির্দিষ্ট এরিয়া বরাবর যদি কোনো শেপ ড্র করেন সেই শেপকে সিলেক্ট করার পরে ধরুন এই শেপটাতে গাইডলাইন বানাতে যাচ্ছেন, এই শেপটাকে ধরে রাইট ক্লিক ক্লিক করবেন, এখানে দেখেন কি আছে মেক গাইড। তাহলে কি হয়ে যাচ্ছে? গাইডলাইন হয়ে যাচ্ছে না? এটি পুরো আমরা গাইড নিয়েছিলাম কিভাবে? কন্ট্রোল আর দিয়ে কিবোর্ড থেকে এরকম ভাবে এখান থেকে রোলার বার থেকে টেনে গাইডলাইন বের করতাম না? এটাও কিন্তু আমাদের কিন্তু এটা যখনই করবেন যেহেতু আমাদের ইলাস্ট্রেটরে একাধিক পেজ হয়, একাধিক পেজ হয় না, আপনি এখান থেকে এই জায়গায় গাইডলাইন দিলেন। এখন আপনার এই পেজের উপরে গাইডলাইনটা দেখা যাচ্ছে না? যদি কোনো ক্রমে আপনার এই পেপারটা একটু উপরে উঠে থাকে তখন কি আপনার এই গাইডলাইনটা এখানে উপরে এডিট করতেছে না? এই জন্য আমাদের এখানে যেটা একাধিক পেজ হয় এই জন্য আমরা কি করি গাইডলাইনগুলো এইভাবে বানিয়ে শেপের মাধ্যমে বা লাইনগুলোর মাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট যে জায়গাগুলোতে আমার গাইডলাইনটা প্রয়োজন সেই জায়গায় কি করি গাইডলাইনটা অ্যাপ্লাই করি। ক্লিয়ার? এখন আপনারা স্যার আমি তো এখানে নিলাম কি রেক্ট্যাঙ্গেল শেপ, যদি আপনি এখানে ইলিপস কোন শেপ করেন নিয়ে যদি কি করেন রাইট মাউস ক্লিক করেন তাও কি পাবেন? নেক গাইড পাবেন। আর নেক গাইড করার সাথে সাথে সেটার কোনো শেপ থাকবে না, সেটা কি হয়ে যাবে? গাইডলাইনে পরিণত হয়ে যাবে। গাইডলাইনের বৈশিষ্ট্যটা কি? আপনার ও নিচে থাকলে আপনি ওর উপর যদি কোনো শেপ ড্র করেন ওটা কি ঢেকে যাবে না, ওটা দেখাই যাবে উপর। ওটা দেখা যাচ্ছে না? কিন্তু যদি এখানে আমরা স্টক ব্যবহার করতাম তাহলে কি হতো? এই সাথে কিন্তু ওটা ঢেকে যাবে। স্টক আবার সর্বদাই বারবার উপর উঠাতে হবে, যেটা একটা হ্যাসেল। ওকে এখন আমাদের কিন্তু
স্ট্রিমলাইন আগে তো গ্লিচ এবং হচ্ছে স্ট্রিমলাইন দুটো হয়ে গেছে না, এরপর হচ্ছে কি সেট দুটো দেওয়া কমপ্লিট। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আছে? কিন্তু এখানে তো আমাদের অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে না? তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে বানাবো? আবার সেই আর্টবোর্ড বরাবর যে শেপটা নিয়েছিলাম সেটাকে আবার ধরবো, তাই না? ধরে এখন দেখেন আপনি সেটা ম্যানুয়ালি বড় করে দিতে পারেন নাকি? আমরা ম্যানুয়ালি বড় করলে কি হবে? আমাদের এখানে অ্যাকুরেট হতে পারে নাও পারে। তাহলে আমরা এখানে কি করব? আগে দিছি ছোট একটা শেপ, আর এর থেকে এখন ডিএলটা কত নিয়েছিলাম? 0.15 নিয়েছিলাম না বি। তাহলে এই শেপটা কি করব? অফসেট থেকে প্লাস ভ্যালুতে অফসেট পাথ থেকে প্লাস মাইনাস হচ্ছে মুছে দিয়ে প্লাস 1 টু 5। ওকে, তাহলে এখানে যে নতুন বিষয়টা পাচ্ছি এটা কি? ক্লিক করার সম্পূর্ণ সেম টু সেম পাচ্ছে না? ওকে, আমি ক্লিক করলাম। তাহলে দেখেন নতুন আরেকটা যে রেক্ট্যাঙ্গুলার পেলাম, এই রেক্ট্যাঙ্গুলারটা হচ্ছে কি নিচে আসছে কি, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। এখন এটা যখন ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, মাঝেরটা কি আমার আর কোনো দরকার আছে? মাঝেরটা কোনো দরকার আছে? যেটা আমি নিয়েছিলাম আর্টবোর্ড বরাবর, তাহলে এটাকে আমি কি করে দিচ্ছি? অতিরিক্তটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন দেওয়ার পরে দেখেন আমি এখানে যে কাজটা করেছি সেম কাজটা আপনার কি এখানেও করতে হবে। এখন এখানে যদি আপনি আবার নতুন করে করতে চান তাহলে আপনার আবার একটু সময় নষ্ট হবে না? তাহলে আমরা এখন কি করব? এই দুটাকে মাউসের লেফট বাটনকে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড দিয়ে কি প্রথমে হচ্ছে এটাকে সিলেক্ট করেন, শিফট দিয়ে তারপরে কি করেন শিফটটাকে সিলেক্ট করেন। দুইটাকে ধরলাম না, এখন কিবোর্ড থেকে অল্ট প্রেস করলাম, মাউসের দুইটা টিক সিম্বল আসছে। এখন লেফট বাটন প্রেস করে টাপ দিচ্ছি কোন দিকে? আমার আইডি যে পেজটা আছে রাইট পেজে। রাইট পেজে মাউসের বাটন সেট দিলাম, এটা রাইট পেজে কি বসে গেল না? এখন এই দুটাকে এখন একটু ধরে কি করি? প্রথমে এটাকে ধরলাম, ধরে এখন দেখেন আমার এটা এই জন্য চলে আসছে না? এর কারণ কি? আমি এই পেজটা কি করে নিয়ে যাই? তাহলে এই পেজে একটা ক্লিক করে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা হচ্ছে এই পেজে একটা ক্লিক করি, এখানে পেজটা কি হয়েছে না? এবার সেটটাকে ধরলাম, সেন্টার এবং হচ্ছে কি আমরা এরিয়া ধরলাম, হরিজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার। তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু দুইটা পেজের ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে কি সেট জুম করা হয়ে গেছে না? এখন এই জায়গা আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা কিন্তু একই জায়গার মধ্যে সকল কাজ করতেছি নাকি? আমরা এই যে কপি করলাম এটাকে ফরগ্রাউন্ডটাকে ফরগ্রাউন্ড লেয়ার রাখবো, ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ার রাখবো। তো আমরা ফরগ্রাউন্ডের কোন দুইটা চেক করি, এটা হচ্ছে কি এটা ফর মানে ফ্রন্ট সাইডের নাম বিজি এফআর ফ্রন্ট, এটা হচ্ছে কি গাইডলাইন না সেলজুন, তো সেলজুন। ওকে, তাহলে বাকি দুটো হচ্ছে কিসের? দেখেন না, এটা হচ্ছে কি বিজি। কোনটা তো ডাইরেক্টটা না, আচ্ছা, এটা আপনি যে কোনোটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা পরে এদিক থেকে নিতে হবে। এটা হচ্ছে বিজি, গাইড, তাই না? বিজি। তো দেখেন আমরা লেয়ারের নামগুলো ক্যান্সেল করলাম, যেন আমরা সহজে বুঝতে পারি। তাহলে আমাদের এখানে লক করব কিভাবে? লক করার জন্য আমাদের এখানে শর্ত হচ্ছে এই যে মাঝখানে চোখের পরে যে মাঝখানে একটা জায়গা আছে, এখানে ক্লিক করলে কি হয়? আমাদের ওই লেয়ারটা লক হয়ে যায়। এখানে আমাদের ফটোশপে যেভাবে লক করতাম সেম ভাবে রাইট মাউস ক্লিক করলে এখানে লক গাইড পাবে। এখন এই লক গাইড করলে কি হবে? যে আপনার একসাথে সবগুলো পেজে যতগুলো গাইড থাকবে সব কি হয়ে যাবে? লক হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে ইন্ডিভিজুয়াল লক করার অপশন আছে, তার জন্য আমরা এই লকটা ব্যবহার করব না, আমরা ইন্ডিভিজুয়াল লক করব। এটাকে লক করে দিলাম, আবার এটাকে কি লক করে দিলাম। এখন দেখেন আমার গাইডলাইনটা কি এত কপি করবে? আমার ব্যাকগ্রাউন্ডটা লক করে দেওয়ার দিলে ভালো হয় না?
তো ব্যাকগ্রাউন্ড এটাকে কি করলাম লক করে দিলাম মানে এই জায়গাটা টোটালি আমার কি থাকলো লক থাকলো এখন আমাদের কাজ করতে হবে কি ডিজাইন শুরু করতে হবে এবং ডিজাইন শুরু করার আগে যদি আমরা চাই আরেকটু আমরা এটাকে কি করতে পারি রিসাইজ করে নিতে পারি সেটা কেমনে আমাদের এই লেয়ারটার নাম হচ্ছে কি ফন্ট ওকে আমরা প্রথমে একটা লেয়ার নিই এটার নাম দিই কি ব্যাক তার মানে দেখেন আমরা কি লেয়ারকে শুধুমাত্র লেয়ারের নামকরণ মানে সাব লেয়ারগুলোর নামকরণ করেছিলাম এখন কি করলাম লেয়ারগুলোর নামকরণ করলাম না এটা আপনি চাইলে না করলেও সমস্যা নেই এটা করলে আপনার কাজটা কি আরো ভালো হবে তাহলে আমি এই দুইটাকে আনলক করলাম এই দুইটাকে ধরে তার হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কি করলাম কাট করে দিলাম ওকে সরি এটা হইছে না কন্ট্রোল জেড শিফট দিয়ে দুইটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এখন উপরে লেয়ারটাকে ধরছি ওকে ধরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম কি দিয়ে এখন এই যে কন্ট্রোল এফটা কেন আসলো কারণ আমরা চাচ্ছি ওটা যেখানে আছে সেম জায়গাতে যেন কি হয় প্লেস হয় সেম জায়গাতেই প্লেস হয় তার জন্য কন্ট্রোল এক্স দিলে কাট হচ্ছে কন্ট্রোল এফ দিলে সেম জায়গাতেই সেম পজিশনে পেস্ট হচ্ছে ক্লিয়ার তারপর আমরা সেম টু সেম জায়গাতে সেম পজিশনে যদি কখনো কোনো অবজেক্ট লাগে তাহলে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে কন্ট্রোল এফ মনে রাখবেন সবাই কন্ট্রোল ভি না কন্ট্রোল ভি দিলে কি হবে কপিটা পেস্ট হবে কোথায় হবে এটার কোনো নির্দিষ্ট জায়গায় নেই কিন্তু যদি আমি কন্ট্রোল এফ প্রেস করি যে জায়গা থেকে কপি করছি সেম টু সেম জায়গাতেই পেস্ট হবে এক পিকচার কি হবে না এখন এখানে এই কাজটা করার কারণে কি হইলো যখন আমি এই লেয়ার থেকে কন্ট্রোল এক্স করলাম তার মানে এই লেয়ার থেকে কেটে গেল না যখন উপরের লেয়ারকে ধরে পেস্ট করলাম তার মানে আমার এই দুটো অবজেক্ট কোথায় চলে গেল উপরের লেয়ারে তার মানে এখন দেখেন এখন যদি আমি এখানে শুধুমাত্র বিসি না লিখি শুধুমাত্র এখানে যদি লিখি ব্যাকগ্রাউন্ড এখানে লিখি গাইড সহজে বুঝতে পারবো না যে হচ্ছে ব্যাক সাইডের আর এটা হচ্ছে কি সাইডের ফ্রন্ট সাইডের তাই না এখানে আরো একটা সুবিধা আছে সেটা হচ্ছে কি ধরেন আপনি যখন ডিজাইনের কাজ করতেছেন আমরা তো ইন্ডিভিজুয়াল ব্লক দেখলাম তাই না এখানে আরো অনেকগুলো সাব লেয়ার আসবে না তখন আমি চাইলে একবারে শুধুমাত্র এই টোটাল লেয়ারটাকে ধরে কি করতে পারবো দেখেন এই দুটো প্রিভিউজ লক করে দেই শুধু লেয়ারটাকে কি করে দিছি লক করে দিয়েছি বাকিগুলো অটোমেটিক্যালি কি হয়ে গেছে লক হয়ে গেছে তাহলে আমরা এখানে দুটো লেয়ার ইউজ করব করার পর আমি যখন ব্যাকের কাজ করব না ফ্রন্টের কাজ করব তখন ব্যাক লেয়ারটা কি রাখবো লক রাখবো আর যখন ফ্রন্টের কাজ করব মানে ফ্রন্টের কাজ করব না ব্যাকের কাজ করব তখন কি ফ্রন্ট লেয়ারটা লক রাখবো টোটাল লেয়ার কোনটা লক রাখবো টোটাল লেয়ার ওকে যেমন এখানে আমার মাউসের চাপ লেগে আদার সিএমএ এখান থেকে কোনোভাবে সরে সরে না যায় এখন হচ্ছে আমরা একটা বিজনেস কার্ড নিয়ে আসি যদি আমরা এখানে লিখি বিজনেস কার্ড ওকে আচ্ছা তাহলে দেখেন আমরা এখানে বিভিন্ন ধরনের বিজনেস কার্ড পাচ্ছি না এর মধ্যে একটু জটিল টাইপ করব নাকি জটিল টাইপ করব ম্যাডাম আমরা কি বলেন এটা কি এটা সোজা মিনিমাম স্কেল একের ভিতর সব হয়ে যাবে কোন ছবি লাগা এটা আচ্ছা তোমার কেন ক্যামেরা দিতে হবে এটা ক্যামেরা দিয়ে ক্যানভা.com আমাদের কাছে সব ক্যানভা প্রিমিয়াম আছে কোনো ব্যাপার না ও সোজা ওটা সব থেকে সোজা
আচ্ছা দেখেন আমাদের এখানে একটা সুসংবাদ আছে যেটা হচ্ছে আমরা এখানে মানে ফটোশপে কিন্তু আমরা ডান সাইডের ডিজাইনটাকে ওপেন করতে তাই না? এখানে আমরা এই পেজের মধ্যে ডিজাইনটাকে রাখতে পারবো ওপেন রাখতে পারবো ঠিক আছে। তার জন্য আমি দেখেন ফাইল থেকে এখানে ছিল প্লেস ইনভাইটেড এখানে কি আছে শুধু প্লেস ওকে। তার মানে ইনভাইটেড কি নেই এখানে এখানে ইনভাইটেড অবশ্যই আছে কিন্তু এখানে প্লেস করার পরে আপনার ম্যানুয়ালি কি করে নিতে হবে ইনভাইটেড করে নিতে হবে। তাহলে আমি এখান থেকে কিভাবে করে যাচ্ছি প্লেস এরপর আবার ইমেজটা যেখানে ডাউনলোড করেছি সেই লোকেশনে ওকে প্লেস করলাম করার পর এখানে অটোমেটিক কি হয়ে যেত বসে যাইতো, কিন্তু এটা বসতো না, কি করে আছে ঘুরে বেড়াতো। চলে আসছে না। দেন এখন আমরা মাউসের লেফট বাটন প্রেস করে আমরা শেপগুলো যেভাবে ড্র করি আমাদের ইমেজটা কি সেম ভাবে টান মারি ড্র করতে হবে এবং আপনি যে এরিয়া জুড়ে ড্র করবেন আপনার টোটাল পিকচারটা কি ওই এরিয়ার ভিতরে। ততটুকু এরিয়া জুড়ে আসবে। আপনি যদি ছোট করে ড্র করেন 1 ইঞ্চি বা 1 ইঞ্চি তখন কি 1 ইঞ্চি আসবে। এখন আমি যদি তখন আরেক থেকে বড় করতে দেখেন দুইটা মিলে কি সেই কাট নাম্বার আসছে না। এখন আমি এখান থেকে আরো একটু বড় করে দিচ্ছি কারণ আমি এখানে করব হচ্ছে আমি দুইটাই ফ্রন্ট সাইড করব আর কি। এখানে চারটা কার্ড আছে কয়টা কার্ড আছে চারটা কার্ড আছে। প্রথমে আমি এই কার্ডটা করি আচ্ছা এখন হচ্ছে দেখেন তাহলে আমরা এখানে ইনভাইটেড কিন্তু এখনো করি নাই ইনভাইটেড করলে এই ক্রস সিম্বলটা থাকবে না। তাহলে আমরা যখন এই ইমেজটা সিলেক্ট করে আছি এখন দেখেন উপরে কি শো করতেছে ইনভাইট। তাহলে আমরা ইনভাইটে ক্লিক করলাম সাথে সাথে কি হয়ে গেল ইনভাইট হয়ে গেছে না। তাহলে আমি এখানে একটা কপি রেখে দিচ্ছি ডান সাইডে ব্যাকআপ হিসেবে। এখন এখান থেকে আমি যে ডিজাইনটা করব আমরা চাইলে এটাকে ক্রপ করতে পারি। ক্রপ কিভাবে করব ইনভাইট করার পরে ডান সাইডে এখানে দেখেন কি আছে ক্রপ ইমেজ। দেন ক্রপ ইমেজে ক্লিক করলাম একটা এরিয়া আসছে না। এখন আমি ধরুন ডিজাইন করব হচ্ছে কি এইটুকু। তাহলে এখান থেকে এইটাকে কি করলাম এরিয়াটাকে সিলেক্ট করে উপরে কি আছে অ্যাপ্লাই। তাহলে এখান থেকে আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম। তাহলে এখানে দেখেন কি হয়ে গেল ওই একটা ওই একটা ব্যতীত বাকি সবকিছু চলে গেল না। এখন আমার দেখতে আরো কি সহজ হচ্ছে না। এখন আপনি এটাকে আরেকটু বন্ধ করে নেন শিফট করে তাহলে আরো সহজ হচ্ছে না। তাহলে প্রথমে আপনার এখানে খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিয়েছিলাম ব্ল্যাক তাহলে মানে গ্রে টাইপের আর কি ব্ল্যাক এর মধ্যে গ্রে। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে আনলক করে প্রথমে কি করি যেটা আমার ব্যাকগ্রাউন্ড কি আছে হোয়াইট। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এখান থেকে কি অ্যাপ্লাই করলাম হোয়াইট কালার ওকে। দেন এবার ব্যাকগ্রাউন্ডটাকে আবার কি করে দিই লক করে দিই ওকে। লক করার পর এখন দেখে এখানে একটা শেপ আছে সেই শেপটা হচ্ছে কাস্টম শেপ। কি শেপ কাস্টম শেপ। এখন এখানে কাস্টম শেপটা বানানোর জন্য আমরা সহজে একটা টেকনিক অবলম্বন করতে পারি যেটা হচ্ছে দেখেন একটা রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। কি নিতে পারি একটা রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। যে রেক্ট্যাঙ্গুলারটা আবার এখানে একটা কাজ হচ্ছে দেখেন এই নিচে রেক্ট্যাঙ্গুলারটা একটা কালার উপরে রেক্ট্যাঙ্গুলারটা কি আরেকটা কালার। আবার এইটা হচ্ছে কি আছে ডিফারেন্ট কালার আছে না। আমরা প্রথমেই ছোট রেক্ট্যাঙ্গুলারটা নিই। তার জন্য দেখেন মাউস বাটন প্রেস করে আর এখানে ক্লিক করে আমরা উইডথ হাইটটা তো সবাই জানি তাই না। হাইটটা হচ্ছে কি 2 ইঞ্চি সাথে কি যোগ হবে এত জটিল দরকার নেই আমরা নির্মাণে জব হবে নাকি। এখান থেকে ম্যানুয়ালি আপনি কি করবেন এই যে কর্নার থেকে শুরু করে মাউস বাটন প্রেস করে কি করবেন ম্যানুয়ালি একটা ড্র করবেন ওকে। এখন ড্র করার পর আপনি যে কালারটা আছে সেই কালারটা অ্যাপ্লাই করবেন। কালারটা হচ্ছে কি ব্লু কালার না। এখন এখানে মজার একটা জিনিস দেখেন এখানে কালার চেঞ্জ করার জন্য আমাদের আইড্রপার টুল নিয়ে আমি যদি শুধুমাত্র একটা ক্লিক করি অটো দেখেন কি হয়ে যাচ্ছে কালার হয়ে যাচ্ছে না। মানে আমি যখন সিলেক্ট করে নিই কোন একটা অবজেক্টকে সিলেক্ট করে নিয়ে আইড্রপার টুলটা নিব
নিয়ে কোনো কালার আইকন চলে যাচ্ছি কালারকে পিক করব এর আগে হচ্ছে আমার পিক করতে হতো তারপরে ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে হবে এখন ম্যানুয়ালি বসাতে লাগবে না আপনি যে কালার যে অবজেক্টটা ধরে থাকবেন একটা বা একাধিক অবজেক্ট ধরে থাকবে শুধুমাত্র ফাইল ওভার টুল নিয়ে ওই কালারে ক্লিক করলে কি হয়ে যাবে ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে ওকে দেন চলে গেল নাকি এখন এই জন্য একটা জিনিস খেয়াল করেন আমার এই শেপটা ঠিকঠাকই আছে কিন্তু এই শেপের মাথাটা একটু কি আছে বাইরের দিকে বাঁকা করা আছে না তারপর আপনারা এখানে কি একটা বেস সিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে এটা কি কাজ করবেন মাঝখানে যে পয়েন্টার আছে সেই পয়েন্টারটা থেকে একটু সামনের দিকে টেনে দিতে হবে না আমরা তাহলে বোঝা যাচ্ছি বেস সিলেকশন টুল কিন্তু এখানে খেয়াল করেন মাঝখানে কি কোনো পয়েন্টার আছে তাহলে আমাদের এখানে কি যখন পয়েন্ট নেই এখন আমাদের একটা পয়েন্ট অ্যাড করতে হবে তাহলে অ্যাড কিভাবে করব আমাদের পেইন্ট টুল তো সবাই চিনি তাই না পেইন্ট টুলের মধ্যে একটা টুল আছে যেটার নাম হচ্ছে কি অ্যাড অ্যাঙ্গেল পয়েন্ট টুল তাহলে এখান থেকে যেখানে অ্যাঙ্গেল পয়েন্ট অ্যাড করা লাগবে আমরা কোন টুলটা নেব অ্যাড অ্যাঙ্গেল পয়েন্ট টুল এখন দেখেন আমার এই মিডল বরাবর কি নিতে হবে না এখানে যখনই আমি মাউসটাকে নিয়ে আসি তখন দেখেন একটা কি শো করতেছে একটা দাগ শো করতেছে না যেটা দ্বারা আমাকে ইন্ডিকেট করতেছে যে আপনি কোথায় আছেন মধ্যবর্তী এরিয়ায় আছেন না এখন এখানে আপনি ক্লিক করবেন কোথায় আবার এখানে দেখেন পাথ লেখা শো করতেছে দেখছেন যদি আপনি একটু ডানে যান পাথ লেখাটা শো করে তাহলে কি কি জিনিস আমরা ফলো করব একটা পয়েন্ট নেওয়ার সময় এই লাইন নাম হচ্ছে কি পাথ এখন এই লাইনটা আপনাদের নাও আসতে পারে যারা হচ্ছে রিসিভ করে রিসেন্ট সবারই কি এটা অটোমেটিক্যালি আসবে ঠিক আছে এখানে হচ্ছে কি করব আমি অ্যাড অ্যাঙ্গেল পয়েন্টে ক্লিক করব সাথে সাথে দেখেন এখানে কি একটা অ্যাঙ্গেল পয়েন্ট অ্যাড হয়ে গেছে না এখন আমি চাইলে কি করতে পারবো এই অ্যাঙ্গেল পয়েন্টটাকে ধরে মডিফাই করতে পারবো না তাহলে অ্যাঙ্গেল পয়েন্টটাকে ধরলাম ধরে আমি যদি সোজা টান দিই এখন হচ্ছে এখানে একটা বিষয় কি যে আমি যদি সোজা টান দিই আমাদের কি লেভেল হতে পারে না কিন্তু যখন এখান থেকে শিফট ধরবো তখন কি হবে বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা আছে তারপর আমার একদম সমানভাবে কি যাবে না আর শিফট ছেড়ে দিলে তাহলে মাউসকে নিচে নামাইলাম তাহলে দেখেন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরতেছে কিন্তু হালকা একটু আঁকাবাঁকা হচ্ছে তাহলে আমরা অবশ্যই কি ধরে টান দিব মানে টান দেওয়ার আগে আবার কেন করেন যখন আপনি এখান থেকে শিফট কিন্তু ধরে রেখে না আগে এখান থেকে কি করবেন সামনের দিকে আগামী লেফট বাটন প্রেস করে এরপর হচ্ছে কি ধরবেন শিফট তাহলে আপনি এটা সোজা ভাবে আপনি নিতে পারবেন এবং এই আপনার দাগটা আপনাকে ইন্ডিকেট করতেছে কি আসলে আপনি সোজা সোজা আছেন না ওকে এখন দেখেন আমার এটা কিন্তু অতিরিক্ত বড় হয়ে গেছে তাহলে আমরা আবার কি সেই থেকে ছোট করে দিতে পারি না ওকে দিয়ে আমরা এটা কি করি এদিকে বসিয়ে দিই আচ্ছা যদি বাহিরের অংশ বেশি থাকে এটা আমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে বাহিরে বেশি থাকতেই পারে তাহলে আমাদের কিন্তু উপরের শেপটা কমপ্লিট নাকি এখন আমাদের দরকার কি নিচের শেপটা নাকি এখন উপরের শেপ আর নিচের শেপ একই শেপ না এর উপরেরটা নিচেরটা কি একই শেপ একটা একটু বড় একটা একটু ছোট তাহলে আমরা যদি আগে কি করি আগে যদি নিচেরটা নিই যদি এইটা আমাদের এখানে থাকে তাহলে আগে আমরা কোনটা নিচ্ছি নিচেরটা এরপর হচ্ছে কি করব এই শেপটাকে ধরা আছে নাকি কন্ট্রোল সি কন্ট্রোল এ তাহলে কি হইলো সেম শেপটাই কোথায় কপি গেল সেম পজিশনের উপরে না এখন শুধু এটাকে কি করেন মাউসের লেফট বাটন প্রেস করে ছোট করেন এখন নিচেরটার কালারটা একটু চেঞ্জ করেন নিচেরটার কালার করেন কি আইরন মান 2 দিয়ে লাইট দেখেন তাহলে কি হইছে হইছে এখানে কিন্তু হইছে চেঞ্জ আছে এটার উপরে কালার কি নিচের কালার তার মানে এখন এই শেপটাকে আপনার দুই ভাগে বিভক্ত করতে হবে কয় ভাগে আচ্ছা তার জন্য আমি কি করব জাস্ট হচ্ছে এই শেপটা মানে উপরের শেপটা আমি হাইট রাখলাম ভাগ করব কোন জায়গা বরাবর মাঝ বরাবর তার জন্য মাঝখানে একটা কি নিচে দেখেন লাইন কি নিচে লাইন সেগমেন্ট টুল নিচ্ছি নিয়ে এটা যে কোনো একটা কালার আপনি ইউজ করেন আর এমন একটা কালার ইউজ করবেন যেটা হচ্ছে আপনার কি এখান থেকে ডিফারেন্ট থাকে ওকে নিয়ে এটাকে যে কোনো বড় আপনি ভাগ করবেন
খেয়াল রাখবেন আমি দেখেন এই শেপের বাইরে আছে অবজেক্টটা আবার এই শেপের কি আছে বাইরে আছে ভিতরে কি আমরা যদি অনেকে আমরা এরকম ভাবে ইউজ করি তাহলে কিন্তু কি হবে না তার মানে কাটবে না এই জন্য আমাদের পুরো অবজেক্ট কি করতে হবে বাইরে বাইরে নিতে হবে তাহলে এখন দেখেন আমরা ধরবো হচ্ছে কাটি কাটি এইটাকে ধরবো এবং হচ্ছে লাইনটাকে ধরবো দুইটাকে ধরছি সেক্ষেত্রে আমাদের আর একটা টুলের সহায়তা নিতে হবে যেটাকে বলা হচ্ছে শেপ বিল্ডার টুল কি বলে শেপ বিল্ডার টুল এখন শেপ বিল্ডার টুল নেওয়ার পরে আপনি যদি এই এরিয়াতে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে শেপ বিল্ডার টুল এখন শেপ বিল্ডার টুল দিয়ে কি করতেছে জয়েন করতেছে না তা শেপ বিল্ডার টুলে জয়েন করা যায় আবার ডিভাইডও করা যায় শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এখানে দেখেন এই এরিয়াটা কি একটা সেকশন আছে না জাস্ট একটা ক্লিক করো তাহলে দেখেন এই এরিয়া আলাদা হয়ে গেছে দেখা এই এরিয়া একটা সেকশন আছে না একটা ক্লিক করো এই এরিয়া কি হয়ে গেছে এখন আমাকে এই দিকে দেখেন অতিরিক্ত না সিলেক্ট করে কি করে দিলাম ডিলিট এটা সিলেক্ট করে দিই যদি আমরা আসলে একটু চেক করে দেখি এটা আলাদা হইছে কিনা হইছে আলাদা দেখ আমি এখানে কি কালার দিব একটু ডিপ আর এটা হচ্ছে একটু লাইট অলরেডি লাইট তো আছে তাই না এখন হচ্ছে আমি যদি উপরটাকে অন করে দিই দেখেন এখন কি হইছে আমার এটা উপরটা একটু লুক এটা একটু লাইট তাই তো এখন এখানে একটা জিনিস দেখেন খেয়াল করেন আমাদের এখানে কি হইছে এই জায়গাটা একটু বেশি কি বলছে সামনে আগায় আছে না এইটা আমরা যখন হচ্ছে এই কাটবো কাটার আগে কি করে নিব ছোট করে নিই এখন আমি যদি কেটে ফেলছি এখন ছোট করা লাগবে না আর কিভাবে করতে পারি দেখ আমরা এখান থেকে সেম নিচে ডেট সিলেকশন করব এই দুইটা কর্নারকে একসাথে ধরলাম ওকে কারণ আমি যদি কেটে ফেলছি দুইটাকে একসাথে ধরলাম না ধরে এখানে আবার সেই মাউসের বাটন প্রেস করে শিফট ধরে কি ধরে শিফট ধরে একটু জুম আউট করে দেন কারণ হচ্ছে জুম আউট করে নিলে আপনি দেখতে সহজ হবে না আপনারা দেখেন আপনি কিন্তু দুইটা শেপ হইলেও একসাথে ডেট সিলেকশন টুল দিয়ে ধরে কি করতে পারতেছেন শুরু করতে পারবেন না খেয়াল করেন আমি এটাকে ধরবো আবার কাটে এটাকে ধরবো এখন আমি যখন দুইটাকে ধরলাম এখন চার কর্নারে সিলেক্টেড আছে না কিন্তু যখন এই জায়গাটা আমি ড্রাগ করে ধরতেছি কন্ট্রোল দিয়ে এখন আমার নিচের লেয়ারটা কিন্তু লক করা আছে যদি নিচের লেয়ারটা লক না করা থাকে তখন কিন্তু নিচেরটাও কি সিলেক্ট হয়ে যাবে না আমি কিন্তু এই কর্নারগুলো ড্রেস টান দিই নাই দিছি আপনি যদি মনে করেন যে না স্যার আমি এখানে যে সিলেকশন যতটুকু টান দিব আবার শিফট ধরে কি এটা ড্রাগ করে টান দিই তাহলে দেখেন এই দুটো কর্নার কি সিলেক্ট হয়েছে না এখন এই দুটো কর্নারে শুধুমাত্র একটা না এখানে কয়টা শিফট আছে দুইটা শিফট আছে না আপনারা খেয়াল করবেন এই জায়গাটা দেখেন কয়টা শিফট ধরা হয়েছে এইটা আর তিনটা কিভাবে কারণ আমার এইটা হচ্ছে নিচেরটা দুই ভাগে দুই পার্ট না আর আপনি যখন এখানে ক্লিক করতেছেন তার মানে এখানে ক্লিক দেখেন কয়টা শিফট ধরা হয়েছে এখন এই দুইটা না দুইটার মধ্যে আবার কি সামনে এই দুইটা পয়েন্ট শুরু করবেন না তাহলে আপনারা চাইলে এভাবে কি শুরুতে আপনারা যেটা করবেন কাটার আগে কি করবেন এটা ছোট করে ঠিক করে নেবেন না তারপর হচ্ছে কি কাটবেন ওকে তাহলে আমাদের কিন্তু হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট না এখন যদি মনে হয় যে স্যার না আমার এই জায়গাটা একটু কেবল আছে তাহলে আবার কি করবেন সবগুলোকে একসাথে ধরেন আপনারা সরি দিয়ে দিন ইউ সিলেকশন টুল দিয়ে তারপর এগুলো কাজ যখন শেষ কন্ট্রোল কি দিয়ে কি গ্রুপ করে ফেলেন তারপর আপনি হচ্ছে এখানে এটাকে কি করেন একটু এনভায়রনমেন্ট বাইরে থেকে নিয়ে আসেন আমি দুটো একসাথে লাগিয়ে রাখছি না এখন যদি আপনার মনে হয় স্যার এই উদ্যুক্ত এরিয়াটা আমার লাগবে না আপনি এখান থেকে ম্যানুয়ালি শুরু করবেন এটাকে কি করে ফেলবেন এটা ফেলবেন কি করে ফেলবেন এটা ফেলবেন ওকে কাটার জন্য আমাদের কি প্রয়োজন একটা লাইন টুল প্রয়োজন না শুধু লাইন টুল না শেপ টুল দিয়ে কি করতে পারি কাটতে পারি তার জন্য হচ্ছে আমাদের এই শেপটাকে আগে কি করব আমি কত করে নিলাম এই শেপটাকে ধরলাম এটাকে ধরলাম দেখেন মানে যখনই একটা শেপ শেষ হবে আমরা মনে করব যে এখান থেকে কি করতে পারবো কাটতে পারবো সহজে বুঝবেন যখনই আপনি শেপ বিল্ডার টুলটা নেবেন দেখেন এখানে একটা এরিয়া কি হচ্ছে
তার মানে এটা আমি আলাদা ভাবে কেটে দিতে পারবো না, শুধু একটা ক্লিক করে এটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কিন্তু এখন দেখেন আমার এটার সাথে কি আছে, প্লাস আছে, তাই না? এর আগে হচ্ছে আমি আলাদা ডিভাইড করছিলাম, কেন আমার এখানে রাখা লাগবে, কিন্তু এখন কি আমার রাখা লাগবে এখানে, অর্ডার দিয়ে মাইনাস করে দিলাম, আবার এখানে কি অর্ডার দিলাম, কি আসলো মাইনাস। তার মানে এখন কি ওই আমি কেটে গেলাম, পরে যে ডিলিট করতেছিলাম ওইটা করা, অথবা আপনি এখানে কি করেন, একটা ক্লিক করেন, আবার এখানে কি ক্লিক করেন, ওকে। কিন্তু আমার পয়েন্টটা কিন্তু যায় না, ওকে। এখন আবার আনগ্রুপ করা লাগবে, একটু ঝামেলা। তাহলে মাইনাস যখন করতে যাবে তখন কি ধরে নেবে, অল্টা, আর যখন ডিভাইড করবে তখন কিছুই ধরা লাগবে না। একটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে কি ডিভাইড, মনে থাকবে। যখন ডিভাইড করব তখন কিছুই ধরা লাগবে না, যখন মাইনাস করব তখন অল্টার ধরে নিতে হবে, ঠিক আছে। আপনারা চাইলে না চাইলে কি ছোট করতে পারেন, কিন্তু ছোট করলে আবার এখানে কি করা লাগবে, কম্বিনেশন এলিমেন্ট করা লাগবে না, এইজন্য আমি ছোট করে কি করলাম, মাইনাস করলাম, ওকে। মনে থাকবে সবাই? তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট নাকি? এইটাকে কিন্তু আমি গ্রুপ করছি, গ্রুপ কি কিবোর্ড সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি, অর্থাৎ আপনারা এই যে দেখেন তিনটাকে সিলেক্ট করছি করে কন্ট্রোল জি দিছি, গ্রুপ হয়ে গেছে। এখন হচ্ছে আসলে আমাদের বাকি কাজগুলোতে প্রথম আছে কি, ওটাই এই নিচে। আচ্ছা এটা হচ্ছে প্রেজেন্টেশন সাইড, আচ্ছা এটা শ্যাডোটা, এটা আরেকটা কি তাহলে আমরা ভালো ব্যাখ্যা করব, বুঝতে পারছেন? আর আমাদের এখানে যে কাজটা করলাম না, সেম আরেকটা শেপ কি করতে হতো, সামনে নিয়ে ওটার কালারকে কি হালকা অ্যাশ করে দিতে হতো। জাস্ট ওটা যেহেতু আমাদের মিসিং হয়ে গেছে, আমাদের দরকার নেই। এবার আসলে হচ্ছে আমাদের বাকি কাজগুলো, প্রথমে হচ্ছে লিখতে হবে কি জল নেই, তাহলে এখান থেকে টাইটেলটা ক্লিক করলাম, করার পরে দেখেন আমরা বাহির থেকে লিখে নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা কি শেপে কোনো এফেক্ট করবে না, ঠিক আছে। তাহলে আমরা বাহির এখানে ক্লিক করলাম, এখানে লিখতেছি কি জল ডিওই, না अरे जॉन नाम बात जनता था মাফিয়ার नाम देख, माफिया नाम करना है जुबाइर, अरे माफिया लेके माफिया जुबाइर की जरूरत है, माफिया राफी जुबाइर राफी रेकॉर्ड হচ্ছে না, রাফি সরি সরি इसके जरिए बुझতে হয় স্মরণ ছিল। जुबाइर রাফি। আচ্ছা তাহলে আমরা নামটা লিখলাম কি জুবাইর রাফি। এবার এখন আমার এই টেক্সটগুলোকে অবশ্যই টেক্সট কোথায় থাকবে, আমার সেন্টেন্সের মধ্যে থাকবে না। এখন টেক্সটটা আমি রাখলাম, রাখার পরে টেক্সটটাকে আমরা কি করতে হবে, ঠিকঠাক ভাবে সাজাতে হবে। দেখেন এখানে প্রপার্টিজের মধ্যে গেলে কি করছেন, ক্যারেক্টার পাচ্ছেন না। আমাদের কাজের সুবিধার জন্য আমরা প্রপার্টিজে না যেয়ে যেটা করব, উইন্ডো থেকে একটা ক্যারেক্টার প্যানেল এখানে নিয়ে আসবো, ওকে। তাহলে এখান থেকে আমরা কোথায় যাচ্ছি, টাইপের মধ্যে দেখেন নিচে ক্লিক করলে একটা অপশন পাওয়া যায় না, টাইপের মধ্যে দেখেন কি আমাদের ক্যারেক্টার প্যানেলটা ইন্ডিভিজুয়াল ভাবে আছে না, মানে প্রপার্টিজে যেটা পাচ্ছি ওইটাকে আমরা আবার ইন্ডিভিজুয়াল ভাবে উইন্ডো পাবো নাকি। ক্যারেক্টারটা নিয়ে আসলাম, পাশাপাশি দেখেন ক্যারেক্টারও চলে আসছে, কি আসছে, কিন্তু আমাদের ওপেন টাইপটা লাগবে না, ওপেন টাইপটা কি করে দিচ্ছি। এখন এটাকে আমি বসালাম এই জায়গাতে, ছোট করে বসিয়ে রাখলাম, এখন বড় হয়ে গেছে না, ক্লিক করে কি করে রাখলাম, ছোট করে রাখলাম। যখন আমরা প্রয়োজন হবে ক্লিক করব, শো করবে, দেন আবার বাইরে ক্লিক করলে কি হয়ে যাবে, মানে আবার ক্লিক করবে, এটা চলে যাবে। তাহলে এখন আমরা রাফি এটাকে একটু চেঞ্জ করতে হবে, ক্যারেক্টারে গেলাম, যাওয়ার পরে ফন্টটা ইউজ করতেছি পপিংস। আমরা সবাই তো পপিংস ফন্ট বলতে গেলে জানি নাকি। এখন নামের ক্ষেত্রে ফন্ট ইউজ করব কি বোল্ড টাইপ, তাই না। এখন এখানে বোল্ডের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। এখন আপনি যদি বোল্ড ইউজ করেন, বেশি মোটা দেখা যাচ্ছে না, তাহলে আপনি কি ইউজ করেন,
সেমি বোল্ট। ওকে, সেমি বোল্ট। এখন যদি আপনি এখান থেকে চান যে না আপনি আবার চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে কি সেমি বোল্টের জায়গায় মিডিয়াম নিতে পারেন না, যে কোনো মানে একটা ক্যারেক্টার আপনি নিতে পারেন। তাহলে আমরা সেমি বোল্টটাই থাকবো, এবং হচ্ছে নামের পরে কি আছে ডেজিগনেশন। তাহলে ডেজিগনেশন লেখার জন্য দেখেন আমরা এটাকে অল্টার দিয়ে আবার কি করে ফেলি, কপি করে ফেলি। তার আবার ওইখান থেকে বারবার নেওয়ার থেকে একটা কি কপি করে বারবার লিখতে পারবো না, এটা হচ্ছে সহজ আছে। এখন আপনি এখান থেকে আবার টাইপ চলে যান, যে হচ্ছে কি ক্লিক করেন। এখন ধরেন জীবন হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, সর্বনাশ। গ্রাফিক্স ডিজাইনার। ডিজাইনার। এখন ওরা এই জিনিসটা নামটা যেহেতু বোল্ড আছে, আবার ফন্টটা কি বোল্ড হবে? এটা কি হবে রেগুলার। এটা সেম ফন্ট থাকলো, কিন্তু লেখার টাইপটা কি হলো স্টাইলটা, এবং সাইজটা কি হবে একটু ছোট ছোট। আমরা নামটা ব্যবহার করছি 12। একটা নামের ক্ষেত্রে সবাই নোট করে নিতে পারেন, বিজনেস কার্ডের নামের ক্ষেত্রে ফন্ট সাইজ হতে পারে 9 থেকে 10 থেকে 14, 10 থেকে 14। আর ডেজিগনেশন বা আদার্স টেক্সটের ক্ষেত্রে ফন্ট হতে পারে 6 থেকে 10, 6 থেকে 10। এখন ইংরেজ কেন বললাম, কারণ এমন হতে পারে আপনি যখন অন্য একটা ফন্ট কপি ছাড়া অন্য একটা ইউজ করবেন, তখন ওই ফন্টটা কি মানে বেসিক্যালি বড় হতে পারে না, তখন ওইটার ক্ষেত্রে কি মানে দাঁড়ানোর জায়গায় কি 10 হবে না। মানে এমন একটা ফন্ট চুজ করছেন যেটা মানে ওর মূল যে সাইজ ওইটা কি এর 12 আপনার 12 থেকে কি বেশি বড় দেখা যাচ্ছে। এখন তখন আপনি চোখের আইডিয়া অনুযায়ী কত বেশি করে নেবেন। Shit, shit. ওটা কি চান্দা ভাই এক্সপার্ট। এই কালকে না গ্রুপে মাছ চাওয়ার কথা ছিল। রাফি ভাই, রাফি ভাই, রাফি ভাই, হাতে বলে রাখবা স্যার ক্লাস শেষে আমরা পিকনিকে কি বাইরে নিয়ে যাবো নাকি এখানে ট্রেনে রাখতে হবে না, নিয়ে যাবে তোমরা নিয়ে যাবে। গ্লাসটা কালকে খাওয়ার পরে হাত দিয়ে নাড়ানাড়ি করেছে, গোলা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে পানি দিয়ে। খাওয়াটা খাওয়া কোনো সমস্যা নেই। যদি খাওয়ার পরে একটু যদি শোয়ার ব্যবস্থা থাকতো। হ্যাঁ বয়েজ হেঁটে পাটি টাটি নিয়ে এসে ভেড়ে দিতাম, খেয়ে সেখান রাফি ভাই রাইতে বাড়ি বুঝাইছিলেন কখন? রাফি ভাই বুঝাইছিলেন কখন? 20-25 বলতে 10টা 10টা আমি কাল বাড়ি গেছি 11টার সময়। ওকে ওই গাড়িতে তুলে দিয়েছে, তারপরে একজন মোটরসাইকেল যাচ্ছিল, সাইকেলে গেছে। ওই তেল লেগে আছে, এটা একটু ইয়ে দিয়ে পরিষ্কার করলে
গলায় ঘুমিস হ্যাঁ ডেজিগনেশন চেঞ্জ হয় আমি কিভাবে দেখেছি আমরাই দিয়ে যাবো, সমস্যা কি? বানাবো তো কিছুক্ষণ পর, তখন দিয়ে দিয়েন শান্তি করে। এক্সপার্ট লিখে দিলাম এখন সেকেন্ড তাহলে ডেজিগনেশনে কি একটা দিলাম হ্যাঁ এক্সপার্ট লেখার পরে এখানে ফন্টটা দিলাম কি রেগুলার এরপর হচ্ছে ফন্ট সাইজ কত বলছি বেসিক মানে আদার্স চেক যেগুলো টাইটেলের পর যেগুলো সাইড থেকে 6 থেকে 10 তাহলে আমাদের 12 অপশন নাই থাকবে কি করি যদি নয় ইউজ করি তখন এটা কি এটা হচ্ছে নেট পাশাপাশি সাবটাইটেলটা কেন দেখা যাচ্ছে না এখন এখানে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদের এই অ্যালাইনমেন্ট গুলো লেটার অ্যালাইনমেন্ট কোন দিকে আছে বলো তো রাইটে লেফটে আছে জি স্যার প্যারাগ্রাফে গেলে পয়েন্টটাও কি আছে লেফটে আছে কিন্তু যদি এখানে একটা বিষয় খেয়াল করেন এখানে যে লেখাটা আছে এই লেখাটা টোটাল এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ জায়গা জুড়ে নাকি জি স্যার এখন আপনার তো এটা যে ডেজিগনেশন এটা ছোট না তাহলে আপনার এখান থেকে এই পর্যন্ত খোলা হবে না স্যার তাহলে আপনি কি করবেন এখানে এই যে জে থেকে এই পর্যন্ত মানে এই দুইটা সাইড যেন কি থাকে সমান থাকে তাহলে এটা আগে হচ্ছে কালারটা আপনি চেঞ্জ করেন দুইটাকে একসাথে ধরলাম ধরে দুইটা কালারে কি হয়ে গেছে না তাহলে আমি এখান থেকে কালারটা কি করতে সেখান থেকে করতে পারি আবার কি আপনার যে জায়গা থেকে ইচ্ছা মানে আপনার হাতে একটা কথা আপনার হাতের সামনে শুরুতে যেটা লাগবে সেটা থেকে কি কালার চেঞ্জ করে দিবেন তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন জন এবং এই যে এখানে যে লাস্টে যে লাস্ট নেম এটা কি কালারটা চেঞ্জেস না জি স্যার। এটা আমরা কিভাবে করব এটাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করব না তাহলে হচ্ছে মধ্য থেকে কি রাফিটাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করলাম ওইটার কালারটা কি একটু কমিয়ে দেব না অথবা আমরা কি করব রাফির অপাসিটিটা একটু কমাই কমাই দিলাম কার অপাসিটি কমাইছি শুধুমাত্র রাফি আমি কি জোয়ারের অপাসিটিটা কমাইছি না স্যার আর এখানে অপাসিটি কমানো হচ্ছে কালার চেঞ্জ করা নেই কারণ এখানে দেখেন নিচের কালার কমাতে দেখা যাচ্ছে না জি স্যার তাহলে আমি ইন্ডিভিজুয়ালি ধরে নিয়ে চাইলে কালার চেঞ্জ করতে পারি আবার কি অপাসিটি কমিয়ে দিতে পারি অপাসিটিটা কোথায় আছে কন্ট্রোল বারে ওকে আবার যদি কন্ট্রোল বারে না আছে আপনি কোথায় যান প্রোপার্টিজে যান সেখানেও পাবেন কিন্তু প্রোপার্টিজে কার মধ্যে অ্যাপিয়ারেন্সের মধ্যে ওকে কিছু তুমি তাহলে আমাদের নাম এবং ডেজিগনেশন লেখাটা কমপ্লিট এরপর হচ্ছে আমি সেম এই যে নিচের যে টেক্সট গুলো এগুলো ডেজিগনেশনের যে লেখাটা হয় সেম সাইজ হয় অথবা তার থেকে এক সাইজ বড় হয় বুঝতে পারছেন ডেজিগনেশনের সেম সাইজ অথবা কি এক সাইজ বড় হয় আপনার যে কন্টাক্ট ইনফরমেশন গুলো তাহলে আমি এটাকে আবার কি করি অর্ডার দিয়ে কপি করে নিই এখন হচ্ছে প্রথমে কি আছে দেখেন তো আইকন আছে তাই না আর লেখার ক্ষেত্রে কি আছে ফোন নাম্বার আছে না জি স্যার আমি এখানে যে নাম্বার দিয়ে দিচ্ছি প্লাস এখানে নাম্বার ব্যবহার করতে এখানে মাথায় রাখতে হবে প্লাস 08 যদি বিডিং এর নাম্বার হয় যে কোনো রাষ্ট্রের নাম্বার হোক অবশ্যই কি ব্যবহার করতে হবে কান্ট্রি কোড কান্ট্রি কোডটা ব্যবহার করতে হবে তা না হলে আপনার এই কার্ডটা মানে পরিপূর্ণ না আসলে আপনি যাকে দিচ্ছেন সে বুঝবে কেমন আসলে আপনার এটা বিডিং এর নাম্বার নাকি টেলিফোন নাম্বার নাকি ফোন নাম্বার হ্যাঁ তারপর বিকাশ অ্যাড করা হবে বাঙালি সবই যাবে আচ্ছা এখন হচ্ছে আমি কি করলাম প্লাস 880 বাকিগুলো আমি ডেমো নাম্বার ইউজ করতেছি কি 1 2 3 4 5 তারপর আমরা বাংলাদেশ নাম্বার জন্য কি একটা আইপি ইউজ করি না সরি পাঁচটা করে না চারটে করে নাকি কারণ আমাদের অলরেডি 0 শব্দ ব্যবহার করা আছে না আবার এরপরে কয়টা 1 2 3 4 5 6 এখন এখানে নাম্বার বসানোর ক্ষেত্রে আবার কি করা হয় 3 4 3 করে এরকম করা হয় না জি স্যার দেখা যাচ্ছে প্রথমে পাঁচটা একটা স্পেস থাকে তারপরে কি তিনটা মানে হাইলাইট ব্যবহার করলে এরকম স্পেস দেওয়া থাকে এখন এটা আপনার যেভাবে প্রেজেন্ট করা থাকে সেইভাবে আপনি করবেন দেখেন এই নাম্বারটা আবার কি লাগবে না তাহলে আপনি কন্ট্রোল চেপে ধরে এটা কি করেন দিয়ে কপি আবার একটু ডুপ্লিকেট করেন
এখন দেখেন সেম ভাবে আমাদের লাগবে ইমেইল লাগবে, এখানে ধরন কি সেম, তাহলে আবার আরেকটা কপি লিখলাম। ওকে, দেখেন কি লিখবো, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ your email address, email just আমি এরকম একটা ডেমো লিখলাম, আপনি চাইলে লিখতে পারেন replace your email, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ইমেইলটা বসানো শেষ। আর যখন আপনি অ্যাকচুয়াল কাজ হবে তখন কি এখানে প্লেস ইউর ইমেইল লিখবেন না স্যার নিজস্ব মেইল দেবো স্যার। আপনি ওই ব্যক্তিকে ইনফরমেশন দিয়ে একটা মেইল লিখবেন। ওকে, এখনো $5 রান্না এরপর হচ্ছে কি লোকেশন, তাই না? লোকেশন ট্রান্সফার কয় লাইনে দেখেন তো, যাদবপুর, তাই না? হোটেল সিস্টেম অবজেক্টিভ পাবে একটু নাম বলতে না, আবার যেটা এগুলো আমি লেখার সময় কি করব, রিসার্চ করে নিয়ে লিখবো, তাহলে ভালো হয়। হোটেল বাজার মেহেরপুর। আচ্ছা, এখন এখানে আমি যদি একই লাইনের মধ্যে দুইটা একটা কম বেশি আছে, তাহলে আমি এখানে এইটা যেহেতু মানে একটাই সাবজেক্ট, এখানে দুইটা লিখব, একটা জিনিসই দুইটা লাইন লিখলাম, আমরা একটা অ্যাড্রেস কি দুইটা লাইন করে, এখানে কিন্তু দুই লাইনের লিখার কারণ হচ্ছে কি এখানে দুইটা নাম, কিন্তু এখানে কন্টেন্ট কয়টা, একটা সেন্টেন্স বা, তার জন্য আবার এখানে একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী যদি বলা হয় যে হোটেল বাজার, এরপর থেকে আমি ইন্টার দিলাম, বলতে ভালো হবে। তাহলে কি করি, হোটেল বাজারের পরে একটা ইন্টার ব্যবহার করি। ওকে, কারণ আমার হোটেল বাজারের পরে আরো আছে যে আমি মনে করি যে হচ্ছে না আমার কোথা থেকে নিব, এই দুটো লাইন সমান সমানই আছে। হোটেল বাজারের হলে কি কাছাকাছি হচ্ছে না, তার জন্য এখান থেকে আমি হোটেল বাজার মেহেরপুরটাকে নিচের লাইনে নিয়ে আসলাম। এখন হচ্ছে দেখেন আমি যখনই এই কন্টেন্ট গুলো লিখলাম, আমার কিন্তু এখন এই শেপে এটা আবার একটু ছোট হয়ে যাচ্ছে না, এখন আমার কি করে লাগবে, বড় ছোট বড় করা লাগবে। এজন্য লেখালেখির পরে হচ্ছে আমরা মানে কাটাকাটি করা লাগে, কি করব, লেখালেখির পরে করব। চাইলে এখন আমরা এটাকে ইজিলি বড় বানাইতে পারি, তার জন্য ডিরেক্ট সিলেকশন টুল আছে না, সবগুলোকে কি করলাম একসাথে ধরলাম নাকি, এই সাইডে একসাথে ধরলাম না, শিফট ধরে এক কর্নারকে টান দিলাম, সবগুলো কি বড়, তিনটাই একসাথে বড় হলো না। এখন তো দেখেন, এখন দেখেন নিচের তালগুলো বড় হয়ে গেছে, কারণ হচ্ছে কি ওই নিচের তাল লক করা ছিল না, ঠিক আছে। এটাকে আমরা কি ম্যানুয়ালি শুরু করে দিই, ব্যাকগ্রাউন্ডে লক করা ছিল না, যার কারণে ব্যাকগ্রাউন্ডটাও বড় হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন এখানে প্রথমে জুবায়েরকে সব লেখাগুলো আমার কন্টেন্ট লেখা শেষ, জুবায়েরকে এখানে রাখি, পাশাপাশি এই দুইটাকে এখানে রাখি, সরি আমাদের এটা কেন করি, আচ্ছা হয়তো আমাদের ডিলিট শিফট জেড করে আবার আমি কোথায় যাচ্ছি, যেটা আমাদের এখানে একটা ভুল হয়েছে সেটা হচ্ছে কি যে আমরা ওইটাকে কপি না করে মুভ করে ফেলছিলাম, তার জন্য আমরা উপরটা থেকে নিচ্ছি, ওটা থেকে এখন নিচেরটা থেকে নিলে কি হইতো জানেন, আপনার এখানে লেয়ার ম্যানেজমেন্টটাতে এলোমেলো হইতো, কিন্তু যখন আপনি এই উপরেরটা থেকে নিচ্ছেন তখন এখানে খেয়াল করেন লেয়ারটা এর উপরে কপি হবে না, এই জন্য আপনার সিরিয়াল অনুযায়ী লেয়ারটা থেকে গেল, তাহলে আপনার কি করতে হবে, এখানে ম্যানুয়ালি লেয়ারটা আপ ডাউন করে নেব। তাহলে এখানে হচ্ছে আমরা এখানে সমস্ত কন্টেন্ট লেখা শেষ, এটাকে আমরা এখানে আপাতত রাখি, রাখার পর এখন হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে কি আইকন। তাহলে আমি আইকনের জন্য আমাদের একটু ওয়েবসাইটে চলে যেতে হবে, ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। ওয়েবসাইটের নাম কি ফ্ল্যাট আইকন। তাহলে ফ্ল্যাট আইকনে চলে গেলাম, যাওয়ার পরে এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে কি করব, আমাদের কাঙ্ক্ষিত বা আমাদের যে প্রয়োজনীয় আইকন
সবই আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, এখানে আইকনে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের প্রথমে কি করতে হবে, লগইন অথবা সাইন আপ। সাইন আপ কখন করবেন, আপনাদের কি এখানে কি অ্যাকাউন্ট আছে এখন কোনো? তার জন্য আপনারা সাইন আপে ক্লিক করবেন, করার পরে কন্টিনিউ উইথ গুগল করে দিবেন। ঠিক আছে, আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে আমি কি করব, লগইন এ গেলাম, যাওয়ার পরে কন্টিনিউ উইথ। এখন এখানে কন্টিনিউ গুগল করে সুবিধা কি, আমি এই কথা কিছুই দেওয়া লাগবে না, অটো কি করবে আমাদের গুগল অ্যাকাউন্টে লগইন করে নেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম কাজ কি করে এখানে লগইন করে। এখন লগইন কেন করবেন, কারণ লগইন না করলে এই ওয়েবসাইট ফ্রিতে আপনাকে দিবে, কিন্তু আগে যদি টাকা আপনারা দিবে না তখন আপনি সেটা করে দিবেন, কি হলো আপনি ছেড়ে গেলেন। এই জন্য শুরুতেই কি করে নেবেন, আপনার অ্যাকাউন্টটা লগইন করে নেবেন। তাহলে এখন আপনার এখানে কি লাগবে, প্রথমে আমাদের কল আইকন লাগবে, তাই না? শুধুমাত্র লিখবো কি কল, নাম সাইডে দেখেন আইকন অলরেডি সিলেক্ট করা আছে না, আমার কিছু দরকার শুধু কল থেকে ইন্টারফেস করলাম। তাহলে দেখেন আমার সাথে কতগুলো আইকন আছে, অনেকগুলো আছে। এখন এখানে আপনার যে আইকনটা ভালো লাগে সেই আইকনটা আপনি কি করবেন, ডাউনলোড করবেন। তবে এই যে সার্কেল টাইপের যে আইকনগুলো এগুলো কখনো একটা নেওয়া দরকার নেই, আপনি সবসময় কোনগুলো নেবেন, এই যে বেসিক যে আইকনের মূল থিম বা মূল জায়গা, এই মূল অংশটুকু নেবেন। ঠিক আছে, আবার এখানে যদি একটু লক্ষ্য করেন আইকনগুলো কিন্তু সার্কেল করা আছে নাকি, কিন্তু আমরা সার্কেলটা নেব না, আমরা নেব শুধুমাত্র কি মূল গাছ। মাঝখানে যে আইকনের অংশ ওইটা। এখন ওইটা আপনারা চাইলে এখানে পেজগুলো বানিয়ে পারেন, কিন্তু পেজগুলো বানানোটা কি কষ্ট না, আমাদের কিন্তু রিসোর্স আমরা অনলাইন এজন্য রিসোর্স ক্লিক করে নিয়ে ডাউনলোড করব। এখন আসলে আইকন ব্যবহার করতে যে দুটো টাইপ, আইকনের মধ্যে দুটো টাইপ হয়, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে কি আউটলাইন। দেখেন এটা কি ফিল কালার না, আর এটা কি কালার, আর এই উপর নিচেটা ফলো করে সেম আইকন শুধুমাত্র টেক্সট এটা আউটলাইন কালার, এটা হচ্ছে কি কালার ফিল কালার। এটা কি এটা দেখেন আর এটা দেখেন, এটা হচ্ছে কি আউটলাইন কালার, এটা ফিল কালার। এখন আসলে আমাদের ডিজাইনে কি ব্যবহার করা আছে, আমাদের ডিজাইনে কি ব্যবহার করা আছে, ফিল করা ফিল কালার না আউটলাইন কালার, আউটলাইন, ফিল করাই আছে, আউটলাইন নেই। সম্পূর্ণ ফিল ইউজ করা আছে, ইউজ করা আছে ফিল ইউজ করা ফিল আউটলাইন নেই। যদি আমরা এখানে এটা দিছি নাকি, তাহলে আমরা কি করতে বসে হচ্ছে কি, এখন বলতে পারেন স্যার আমার বলতে এই টাইপের, আমি শুরুতেই বলছি সার্কেল টাইপের আইটেমগুলো কি টোটালি বাদ। এর কারণ আপনার এইটা সার্কেল ঠিক আছে, কিন্তু যখন ইমেইলে যাবেন সেটা সার্কেল কি কেউ বলতে পারে না, আমরা একটা কালার চেঞ্জ করতে ভেজালে পড়বে, যার জন্য সার্কেলটা আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে নিব। ঠিক আছে, আর এটা হচ্ছে কি মেইন যে আইকন, এটাকে আমরা ডাউনলোড করব। তাহলে ডাউনলোড করার জন্য কি ডাউনলোডে ক্লিক করবেন। এখন দেখেন এখানে কি আছে এসডিজি, এটা হচ্ছে কি প্রিমিয়াম সিম্বল দেওয়া আছে না, তারপর আমরা প্রিমিয়াম যদি এখানে সাবস্ক্রিপশন দিই তাহলে এসডিজি নিতে পারবো, আর তাছাড়া নিতে পারবো পিএনজি ইমেজ। ওকে, তাহলে আমরা এখান থেকে এখন কি নেব পিএনজি, এসে ক্লিক করব ফ্রি ডাউনলোড। তাহলে আপনাদের আইকনটা ডাউনলোড হয়ে যাবে। এটা আমরা এখানে করতেছি, এগুলো চিন্তা করবেন। এরপর আর কি লাগবে, ইমেল। তাহলে এখানে কলেজে এখন কি লিখেন মেইল ইমেল একটা লিখলে হবে, বা জিমেইল লিখলেও আসবে। এখন জিমেইলের মধ্যে দেখেন সেম ফিল আসতেছে, আউটলাইন আসতেছে না, আবার দেখেন এখানে সার্কেলও আসতেছে নাকি, তাহলে সার্কেল আমরা নিব না স্যার, তাহলে আমরা নিব কি মেইন আইকন, ফিল বা মেইন আইকন, অর্থাৎ আমাদের আইকনের মূল অংশটা। ওকে, তাহলে আমরা দুটো কমপ্লিট। এরপর চাকাটা কি লাগবে, আপনি শুধুমাত্র লিখে কি করবেন, সার্চ করলে দেখবেন চলে আসবে। এখন লোকেশনের ক্ষেত্রে কোনটা নেবেন, এইটা নাকি এই টাইপের আউটলাইন, সেম আইকনেরই আপনি ফিলও পাবেন আউটলাইনও পাবেন। আর রেজাল্ট গুলো খেয়াল করবেন, এখানে কতগুলো আসছে, তাহলে আপনি নিচের দিকে যান, কত পেজ, 500 তাহলে আপনি নেক্সট করতে পারবেন, অনেকগুলো যেতে পারবেন। ওকে, তাহলে আমাদের আইকনগুলো ডাউনলোড করে কি কমপ্লিট না। এখন আইকনগুলো আমরা কোথায় আনতে হবে, আমাদের ডিজাইনের মধ্যে নাকি।
এখন ডিজাইনটা আনার জন্য আমরা এটা আমাদের আইকনগুলো কিসে আছে পিএনজি না পিএনজি হচ্ছে কি ইমেজ ফাইল না ইমেজ ফাইল কিভাবে আনি ফাইল থেকে প্লাস ইনভার্টেড এখন দেখেন এখানে আমি ইতিপূর্বে একটা ইমেজ বের করছিলাম তাই না এখন আমি চাইলে তিনটাকে একসাথে কি করতে পারি প্লেস করতে পারি ঠিক আছে সেক্ষেত্রে আপনি একটাকে ধরবেন কন্ট্রোল দিয়ে কি সিলেক্ট বাকিগুলোকে ধরবেন ঠিক আছে তিনটাকে আমরা সিলেক্টেড আছে না নিচে নামটা একটু খেয়াল করেন এখন আমি কিসে ক্লিক করতেছি প্লেস দেখেন আমার মাউসের সাথে 1 বাই 3 আছে না এখন প্রথম মাউস সিলেক্ট করে প্রেস করে একটা ড্র করলাম একটা ড্র হচ্ছে সেকেন্ড মাউস সিলেক্ট করে প্রেস করে আরেকটা ড্র করলাম আর আবার মাউস সিলেক্ট করে প্রেস করে আরেকটা ড্র করলাম এখন এটা আমার এলোমেলো হইছে এখন হচ্ছে আমরা এটা চেঞ্জ করব এখন প্রত্যেকটাকে ধরে কি করব ইনভেন্ট আবার এটাকে দেব ইনভেন্ট আবার এটাকে দেব ইনভেন্ট করব এখন যে আইকনটা নিয়েছি এটা একটা পিকচার এটা কি পিকচার এখন সাধারণত আমরা পিকচারে কোনো কালার চেঞ্জ করতে পারি না এটাকে একটা শেপ বানাই দিতে হবে এখন শেপ বানানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে এটাকে বলা হচ্ছে ইমেজ স্পেস দেখেন এর পাশে কি আছে ইমেজ স্পেস আছে না যদি আমি শুধুমাত্র ইমেজ স্পেসে ক্লিক করি তাহলে দেখেন এটা কি ইমেজ স্পেস সাদা একটা অবজেক্ট চলে আসছে না আমরা এই জন্য এখান থেকে যদি ইমেজ স্পেসটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের এই কালার সাইডে কি চলে আসবে সাদা চলে আসবে এখন আমরা চাচ্ছি যে কালার সাইডে যখন সাদাটা না আসে তাহলে আমাদের ইমেজ স্পেসটা একটু ডিপ কিভাবে করতে হবে উইন্ডোতে যাবেন যাওয়ার পর এখান থেকে ইমেজ স্পেস নামে একটা প্যানেল আছে এটা ক্লিক করে নেবেন ওপেন করে নেবেন দেখেন এই যে এটা হচ্ছে কি আর এখানে যে ইমেজ স্পেস এখানেও যে ইমেজ স্পেস দুইটাই কি এক কিন্তু এই যে আমি এখন যেটা প্যানেলটাকে এখানে অ্যাড করলাম এটা এর থেকে একটু অ্যাডভান্স আপনি এখানে বলে দিতে পারতেছেন না যে আপনার ইমেজ স্পেস করার সময় আপনার এখানে ভয় আসবে কি আসবে না তো আপনি এখানে বলে দিতে পারবেন যে আপনার চার সাইডে আপনি কি চাচ্ছেন না ভয় চাচ্ছেন না তাহলে আমরা ইমেজ স্পেসই করব কিন্তু কোথা থেকে করব আমাদের যে ফ্লাইট উইন্ডো প্যানেল আছে এখান থেকে এই জন্য আমরা যে লেয়ারটাকে ইমেজ স্পেস করব সেটাকে বললাম একাধিক ইমেজ স্পেস একসাথে করা যাবে না একটা একটা করে করতে হবে তাহলে এটাকে নিলাম ইমেজ স্পেস কেন করতেছি এই পিকচারটাকে শেপ বানানোর জন্য পিকচারটাকে কি করার জন্য আর অবশ্যই পিকচারটা এক কালার হতে হবে কয় কালার এক কালার তাহলে আমরা এখানে কি করতেছি সিলেক্ট করলাম ইমেজ স্পেসে গেলাম এখন দেখেন কিছু শো করে আচ্ছা আচ্ছা এখন দেখেন শো করতেছে মানে আগে তো সিলেক্টেড একটু ঝামেলা ছিল দেখেন সিলেক্ট করলাম ইমেজ স্পেসে গেলাম আচ্ছা আবার দ্বিতীয়বার ক্লিক করলে করতেছে যে সিলেক্টেড যে কোনো একটা আমরা করতেছে দেখেন সমস্ত অপশন শো করতেছে না এখানে কি কি আছে কিবোর্ড ট্রেসিং রেজাল্ট ব্ল্যাক এন্ড হোয়াইট থ্রেশহোল্ড এগুলো কিছু একটা কি করা লাগবে না চেঞ্জ করা লাগবে না সেম থাকবে আপনি চলে যাবেন অ্যাডভান্স জাস্ট এখানে বলে দিবেন ইগনোর হোয়াইট ইগনোর হোয়াইট বলার পর এখানে প্রিভিউটা কি করেন দেখবেন জাস্ট অন করবেন তাহলে দেখবেন কি আপনার এখানে এটা অলরেডি রিফ্রেশ হয়ে গেছে কিভাবে বুঝবেন রিফ্রেশ হয়েছে যখন এখানে দেখবেন কি লেখা আছে ট্রেসিং রেজাল্ট আর এখানে আসবে কি এক্সপার্ট আমি একটু আমার কাছে কন্ট্রোল দিয়ে দেখি দেখেন আমার এখন এখানে ইমেজটা ধরে আছে ইমেজ প্লেস আছে আর হচ্ছে কি আছে ক্রপ ইমেজ আছে না এখন আমি যখন প্যানেল থেকে কি করতেছি অ্যাডভান্সটা এরকম থাকবে আপনি একবার অন করলে সব সময় এরকমই থেকে যাবে আর এখান থেকে যা কিছু আছে কিছু চেঞ্জ করব না শুধুমাত্র কি করব ইগনোর হয় আর সেখান থেকে কি করে দেব প্রিভিউ করার সাথে সাথে দেখেন আপনারা এখানে কি আছে ট্রেসিং রেজাল্ট এখন এটা কিন্তু ট্রেস করা হয়ে গেছে কিন্তু এখন এটা শেপ হয় নাই তাহলে শেপ বানানোর জন্য কি করবেন এক্সপান্ড একটা ক্লিক করবেন এখন দেখেন এখানে কালার চলে আসছে না খেয়াল করেন এক্সপান্ডের আগে কি এখানে কোনো কালার আছে এখানে কোনো কালার আছে যখন আমি এক্সপান্ডে ক্লিক করতেছি কালার চলে আসছে না এখন আপনি যদি মনে করেন যে এখানে কি করবেন লাল কালার দিলে দেখেন চেকটা কি ওকে দেখেন এটা তো আপনি কোনো কালার পাচ্ছেন এটা একটা সেম ভাবে কি করতে হবে সিলেক্ট করবেন
ইমেজ ট্রেসে যাবেন, যেহেতু এখানে দেখাচ্ছে না, আবার এটা তার একটা ক্লিক করেন নাকি বাইরে ক্লিক করে আবার এটা কি করেন, সিলেক্ট করে দেন। এখানে কি ইগনোর হোয়াইট ইসে ক্লিক করেন, রিভিউ, এখান থেকে কি এক্সপায়ার, আপনার এটার কাজ কি শেষ। এখন আপনি কালার চাইলে কি সেভ হয়ে গেছে, কালারটা চেঞ্জ করতে পারবেন। এটাতে যান, সিলেক্ট করেন, আবার কোথায় ইমেজ ট্রেস, আবার বাইরে ক্লিক করে আবার একটু সিলেক্ট করেন, তাহলে শুধু সিলেক্ট করে নিচ্ছে না, তাহলে আবার ইগনোর হোয়াইট, আর ইগনোর হোয়াইটটা না দিলে দেখেন কি হয়, এই যে এখানে যে অবস্থানটা করতেছে, মানে যে রেজাল্টটা সেম রেজাল্ট দিচ্ছে না, এজন্য আপনারা অবশ্যই কি করবেন, ইগনোর যদি সাদা ছেলেও আসে পরে ইগনোর হোয়াইট করে দিলেও কি হবে, অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, জি স্যার। তারপর হচ্ছে আপনি কি করবেন, এক্সপার্ট, যদি আপনি ইগনোর হোয়াইট না করেন সেক্ষেত্রে আপনার কি করা লাগবে জানেন, এখানে আপনার এই হোয়াইট গুলো ধরে ধরে ডিলিট করা লাগবে, যেটা হলো ঝামেলাপূর্ণ। আচ্ছা, তাহলে আমাদের আইকন গুলো দেখেন, আমরা কিন্তু আইকন নিয়েছিলাম পিএনজি, তাই না? কিন্তু আইকন গুলো এখন কি হয়ে গেছে, শেপ হয়ে গেছে না, যেটা আপনার পেন টুল দিয়ে কি করা লাগতো, এই পিকচারের উপর পেন টুল দিয়ে ড্র করে বানানো লাগতো। আমরা সেটা না বানিয়ে জাস্ট প্রত্যেকটা আইকন কিন্তু শর্ত কি বলছি, আইকন গুলো কি হতে হবে, এক কালারের হতে হবে। এখন এখানে আপনি যদি গ্রেডিয়েন্ট কালার হয় বা ডিফারেন্ট কালার হয়, তখন কিন্তু আর এই অপশনটা কি করবে না, কাজ করবে না, ঠিক আছে? এখানে আমাদের ব্ল্যাক কালার আইকনই নিতে হবে, দিয়ে আমরা ট্রেস করে এটা শেপ বানিয়ে ফেলতে হবে। ওকে, এবং হচ্ছে এখানে আইকনটা পিকচার থাকা অবস্থায় যখন যোগ করতাম তখন হচ্ছে কেটে যাবে, কিন্তু এখন যদি অনেক বেশি জুম করে এটা কি হবে না, পারবে না, কারণ এটা এখন কি শেপ। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের শেপটা চলে গেল, এখন হচ্ছে আসি আমরা আইকনগুলোকে রেডি করে ফেলছি, তাই না? কিন্তু আমাদের আইকনগুলো আছে একটা সার্কেলের মধ্যে বসানো। এখন সার্কেলটা কোথা থেকে ড্র করব, ইনিস থেকে। এখন সার্কেল ব্যতীত আমাদের এখানে কি হতে পারে, আমাদের রাইট হতে পারে না। এখন আমি প্রথমে কি করতেছি, একটা সার্কেল নিচ্ছি, সার্কেল দেওয়ার পরে সার্কেলটা আমরা ড্র করলাম, দেন হচ্ছে শিফট, মানে সার্কেলটা ড্র করলাম হচ্ছে কি ধরে, শিফট দিয়ে, যেন আমার কি থাকে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক থাকে। তাহলে এখন হচ্ছে যেটা খেয়াল করেন, আমার ইলিশটা কোথায় আছে সবার। এখন যদি আমি এইটার কালারটা চেঞ্জ করি, এটাকে আমি তিনটা একসাথে ধরে কি করে দিলাম, হোয়াইট করে দিলাম, তাহলে তো কালার সুন্দর বোঝা যাবে না, যাবে? এখানে আসল কি হোয়াইট। এখন আমি যদি এই সার্কেল থেকে এখানে নিই, একে টোটাল লোকেশনটাকে, তাহলে আমরা কি করব, এইটাকে মাউসের লেফট প্রেস করে ধরে কোথায় নামাবো, নিচে নামাবো না। এখন হচ্ছে দেখেন এই যে গ্রুপ, এই গ্রুপগুলো হচ্ছে কি আপনার এই যে লোকেশন, তারপর হচ্ছে আপনার এই যে এগুলো আইকনগুলো, এখানে কি নামে আসছে, মানে যখন আপনি এক্সপান্ড করেন তখন এটা হচ্ছে কি ভেঙে চলে কি হয়ে যায়, অটো গ্রুপ হয়ে যায়। দেখেন এর মধ্যে একটা আইকন অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে এখানে নামগুলো লিখে দিতে পারেন। এটা হচ্ছে কি আচ্ছা, আইকনটা আমি কপি করে নিলাম, এটা হচ্ছে কি লোকেশন আইকন। আপনি একটু চোখ বন্ধ করে দেখেন, সরি ভুল লেখা হয়েছে, এটা কল আইকন, এটা কি তাহলে লোকেশন আইকন হচ্ছে কোনটা, নিচেরটা, তাহলে এটাকে আমরা লিখব হচ্ছে কি কল আইকন। ডাবল ক্লিক করলে কি রিনেম করা যাবে না, তাহলে এটা হচ্ছে কল আইকন, এটা হচ্ছে কি মেল আইকন, এরপর হচ্ছে এটা কি সবাই হচ্ছে যেটা করবেন, এই কাজ করার সময় কিন্তু কি করে নেবেন, নামগুলো পরিবর্তন করে নেবেন, তাহলে এখানে যখন অ্যালাইনমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট করতে যাবেন তখন খুঁজে পাবেন যে কোথায় কি ইউজ করতেছেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের লিস্টটা কি কোথায় দিলাম, নিচে নিচে, পরে ড্র করলে উপরে আসবে, আমরা কি ম্যানুয়ালি নিচে নামিয়ে দিব। দেন নাও পরে এখন হচ্ছে দেখেন, এখন যেটা মেইন নিচে আসি, আর এখানে আমরা কি এটা এরিয়া বরাবর হয়ে গেছে না। দেখেন একটা বিষয় খেয়াল করবেন, আপনি হচ্ছে একটু বড় করবেন, কতটুকু, মানে আমার এখান থেকে দেখেন এই পাশে যতটুকু ফাঁকা আছে এটা সব
ততটুকু ফাঁকা জায়গা। এখন এই সেম একটাকেই হচ্ছে কি করতে হবে, মানে বারবার কপি করতে হবে। তাহলে এটাকে অর্ডার ধরে নিচে করেন, আর বড় করা যাবে। কারণ দেখেন সবগুলো আইকন কি সমান না, তারপরে আমার সার্কেলকে আর বড় করা যাবে না। এখন আপনার এই সার্কেলের মধ্যে বা সার্কেল আপনার জন্য মাপ কাটিয়ে দেন, আপনার এইটা যতটুকু এটাও কি কতটুকু হবে? ততটুকু দেওয়া হয়। তারা এখন কাকে ছোট করতেছে, জঙ্গলের আইকন। আইকনকে ছোট করতেছি, ছোট করে এখন হচ্ছে কি এইটার সাইডে যেমন ফাঁকা জায়গা আছে দেখেন, এখানে যতটুকু ফাঁকা আছে এখানে ততটুকু ফাঁকা আছে। আর এর ক্ষেত্রে কি এই কর্নার চার কর্নারের সমান, কিন্তু এর ক্ষেত্রে এই সাইডে জায়গা বেশি আছে, তাহলে এই সাইডটা আমরা ফলো করা যাবে না। যে জায়গাগুলো আমরা দেখা যায় সর্বনিম্ন সেভাবে জায়গাটা সেম ফলো করতে হবে। তাহলে এই সাইডগুলোতে আমি যতটুকু জায়গা ফাঁকা রাখছি আমার আইডিয়া অনুসারে এইভাবে কি করতে হবে, এর যে কর্নার আছে কর্নারগুলো তো সম পরিমাণে ফাঁকা রাখতে হবে। এখন আমরা এটাকে ধরলাম কর্নার দিয়ে করলাম। এখন আমি এক একটা পরে পরে করতেছি, আপনি চাইলে একবারে তিনটা করে নিতে পারেন না, আমি এরপর আইকনগুলোকে আপনি সাজান। এটার ক্ষেত্রেও সেম ভাবে যান, এগুলোর ক্ষেত্রে যতটুকু ফাঁকা রাখছেন এই দুইটার দুই মানে কি করবেন ততটুকু। এখন হচ্ছে এখানে যেটা করবেন দুইটাকে ধরবেন, ধরে কি করবেন ডিগ্রি অ্যালাইনমেন্ট করবেন। ওকে, কয়টাকে ধরছি আমি দুইটাকে ধরে হরিজন্টালি মিলি ভার্টিক্যালি মিলি। তাহলে কি হলো, যদি আপনার এটা একটু এদিক সেদিক থাকে সেটা কি হয়ে যাবে, দেখেন আমি একটু ক্লিক করে নিলাম না, অটোমেটিক্যালি কি মাঝখানে চলে যাচ্ছে না। দেখ এবার কিবোর্ড থেকে কন্ট্রোল দুইটাই কিন্তু ধরা আছে নাকি, খেয়াল করেন এটা ধরা আছে, কোনটা লোকেশনটা ধরা আছে, কন্ট্রোল জি, দেখেন অটোমেটিক দুইটা জায়গায় হয়ে গেছে না। তার মানে এটা নাম আবার কি হবে, সারা লোকেশন, এটাকে লোকেশন নাকি লোকেশন আইকন, আইকন অলরেডি আমার কপি করা ছিল না, এটা তো আবার কপি করে রাখবো। এরপর হচ্ছে কি আবার এইটাকে ধরলাম, ধরে কি মিডল অ্যালাইনমেন্ট কিবোর্ড কন্ট্রোল জিডি গ্রুপ, এটা হচ্ছে কি মেইল আইকন। আচ্ছা আবার কি করব, এই দুটাকে ধরবো, অ্যালাইনমেন্ট ঠিক করলাম, তারপর হচ্ছে কি কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এখন এই গ্রুপ করাতে হচ্ছে সুবিধা কি হলো, আমি চাইলে এটাকে একসাথে কি করতে পারবো, এই যে গ্রুপে কিভাবে দেখাইছিলাম গ্রুপ করার সুবিধা কি একসাথে ধরে মুভ করতে পারবো না। এখন আমি ছোট করার প্রয়োজন, আমার এই আইকনগুলো অনেক বড় আছে তাই না, ছোট করার প্রয়োজন। আপনি দেখেন একটা গ্রুপকে ধরে শিফট কন্ট্রোল দিয়ে ছোট করার বা শিফট দিয়ে দেখেন একসাথে আইকনগুলো ছোট করছি না। এখন দেখেন আপনার এইটার সাইজ কত আছে, এখন এইটা ছোট করে ফেলছেন, বাকিগুলো তো আপনার কি করা লাগবে ছোট করা লাগবে। এখন এটার সাইজটা একটু দেখেন, দেখার পরে আমি চলে যাব প্রপার্টিজে, এটার সাইজ কত আছে 0.33 না, আমি এখানে ব্যবহার করলাম 0.30 ছিল, আমি এটা সমান ব্যবহার করলাম। দেখেন এখন এখানে যে বিষয়টা হচ্ছে কি আপনার এক্সপেক্ট রেশিওটা বন্ধ আছে তাই না, যেটা হয় স্কয়ার আছে এক্সপেক্ট রেশিওটা অন করে কি করলাম 0.30। ওকে, আর আমি একটা ছোট বড় করে দেখাচ্ছি, এরপরে টেক্সটে যাচ্ছে। তারপর দেখেন আপনি এটা 0. কত ব্যবহার করছেন, ঠিক আছে, এটাকে ধরে গেলে কি করবেন 0.30। ওকে, আর 30 আর 3 কি একই না, এটাকে ধরেন আবার কি। এখন এটা আমি কেন করতে পারতেছি এভাবে ছোট, কারণ আমার এটাকে একটা গ্রুপ করা আছে এবং সার্কেলের মধ্যে আছে না, যখন এই সার্কেলটা থাকবে না শুধু আইকন থাকবে, শুধু কারণ আপনার এখানে আমি আবার আরেকটা বিষয় আইকন একটু নিয়ে এসে ফাইল থেকে লেটস ইমেজ আপনাদের আইকন সেটাই কমপ্লিট করে তারপর বাকিগুলো আমরা দেখাই। আচ্ছা এখানে হচ্ছে আমরা প্রথমে তাহলে আমরা কলটা নিয়ে আসি নাকি, অলরেডি কোথায় রাখি অলরেডি। এখন দেখেন আমরা আইডিয়া অনুসারে যেটা নিয়েছি এটা আইকনটা কি আছে পারফেক্ট কি আছে, কারণ হচ্ছে দেখেন আমার এই টেক্সট থেকে আইকনটা কি উপরে আছে নাকি কাছাকাছি আছে। যদি আমরা এখানে একটা টানি গাইডলাইন টানি আমরা একটু দেখেন এটা, সরি দেখেন এটা আমাদের কাজ শেষ না,
এটাকে আমরা কি করে দিব লক করব কারণ লক না করলে আমার এখানে দেখেন মাত্রই ডান লেগে চলে যাচ্ছিল না তাহলে আপনার যে অংশের কাজ শেষ হবে আপনাকে মনে হবে যে না আপনাকে কাজের ক্ষেত্রে ব্যাক করে রাখতে হবে আপনাকে কি করতে হবে লেয়ার থেকে লক করব লক করে ফেলবেন আচ্ছা এখন আমি যদি দুইটা এখানে নেই খেয়াল করুন আমার আইকনটা দেখেন আবার দুইটা টেক্সট যে এরিয়া জুড়ে আমার আইকনটাও কি সেম এরিয়া জুড়েই আছে না ওকে এখন যে বিষয়টা তাহলে মেইন আইকনটা বড় হয়ে যাচ্ছে নাকি এখন মেইন আইকন বড় হলেও সমস্যা নেই কারণ এটাও দুই লাইন এটাও কি দুই লাইন না তার জন্য মেইনটা এক লাইনে এইটার ওইটা একটু জোর দিতে সমস্যা তবে খেয়াল করেন আমি টেক্সটটা যতটুকু ব্যবহার করছি আমার আইকনটি তার থেকে বেশি হয়েছে একটু বেশি হয়েছে নাকি এখন এতটুকু অনেক বেশি প্রবলেম হবে না কিন্তু আপনি যদি আরো একটু করতে চান তাহলে আপনার সাইজগুলো আরো কি প্রপার্টিজ থেকে কি করেন 0.2 এই তাহলে এখন কি বাকিগুলি আপনার শেপের একটাকে যখন 0.28 বানাইছেন বাকিগুলো কি বানাইতে হবে কারণ একটা থেকে আরেকটা ছোট বড় রাখা যাবে না তাই তো তাহলে 0.50 থেকে বানাতে দেখেন তো প্রপার্টিজের একটা ফর্ম থাকে width আর height আছে না সরি 25 দিছি এটা ওকে তাহলে আমাদের সবগুলো কমপ্লিট এখন হচ্ছে এরপরে কি আসবে মেইল আইকন তারপরে কি লোকেশন আইকন এখন হচ্ছে আসে এই দুইটাকে ধরবেন এইটাকে ধরবেন এটাকে ধরবেন সবগুলো ক্যান্সেল ধরলাম না সবগুলো তো লেফট অ্যালাইনমেন্ট আছে নাকি এখন দেখেন এখানে আবার মুভ টুলে আমি আসি কিন্তু এখন যে অ্যালাইনমেন্ট আমার এখানে আছে এখানে কি অ্যালাইনমেন্ট আছে আছে অ্যালাইনমেন্ট আছে কিন্তু চলে গেছে কোথায় এক সাইডে প্যানেল আকারে তাহলে এখানে প্যানেলে ক্লিক করলে কি মানে এখানে যে অ্যালাইনমেন্ট গুলো ছিল সেগুলো পাচ্ছেন না তাহলে এখান থেকে কিসে ক্লিক করেন লেফট সবগুলো সমান হয়েছে স্যার না यस सर এখন আপনি হচ্ছে ম্যানুয়ালি ধরে একটু সরাই নেন তাহলে প্রথম কাকে সমান করলাম টেক্সট গুলোকে আর এখানে দেখেন এই প্যানেল থেকে আমরা কি করতে পারি এখানে ক্যারেক্টার যেভাবে নিয়ে আসছি প্যারাগ্রাফ যেভাবে নিয়ে আসছি ইমেজ ট্রেস নিয়ে আসছি এখানে উইন্ডো থেকে আমরা কি করতে পারি অ্যালাইনটাও আনতে পারি ওকে মানে এখানে উইন্ডো একটা অপশন কাজের জন্য মানে সহযোগিতা করে হেল্প করে তাহলে যে অ্যালাইনমেন্ট আছে না অ্যালাইন থেকে নিয়ে আসলাম অ্যালাইনের সাথে দেখেন কি কি আসছে ট্রান্সফর্ম আনফাইনাইট ট্রান্সফর্ম আমার লাগবে না ট্রান্সফর্মটা কি করি রোজ করি আনফাইনাইটটা লাগবে এটা পরবর্তীতে ঠিক আছে দেখেন আমরা চাইলে এখান থেকে অ্যালাইনগুলো ম্যানেজ করতে পারবো না আর এই প্যানেলগুলো থাকলে সুবিধা কি হয় আপনি যেগুলোই থাকেন না কেন এই প্যানেল থেকে কি করতে পারবেন কাজ করতে পারবেন মানে এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সহজ এখন তো আমি আবার এই আইকনগুলোকে ধরি এখন এই আইকনগুলোকে আমরা কি করি ডান দিকে সেন্টার করলাম তাহলে দেখেন এখানে আমরা মানে হাতের আইডিয়া অনুযায়ী একটা অ্যালাইনমেন্ট নিয়ে নিলাম প্লাস হচ্ছে কি এই দেখেন এটা আবার কি লক করো এখন লক করার জন্য আমাদের একটা শর্ট কমান্ড আছে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 কন্ট্রোল কি আমরা এখানে না যে যদি অবজেক্ট কন্ট্রোল 2 প্রেস করি তাহলে কি হয়ে যাবে কন্ট্রোল লক হয়ে যাবে তাহলে আমরা এগুলোতে ধরলাম আর এই যে এই দুটো আমার দরকার নেই দুটোকে দেখেন আমি বেশি সিলেক্ট করে কি করে দিচ্ছি ডিলিট তাহলে আমি এগুলোকে ধরলাম ধরে এগুলোকে কোন দিকে অ্যালাইনমেন্ট করতেছি স্যারেরা লেফটে আর এগুলোকে ধরে কি করতেছি রাইটে এটা রাইটে কেন করলাম কারণ আমার এই দুটার মাঝখানে যে গ্যাপ আছে এগুলো কি থাকে না থাকে সমান থাকে না জি স্যার এখন আপনি যদি এইটাকে যদি লেফটে না করেন অলরেডি আমাদের সমান আছে তার জন্য মিডল করলেও কি হবে পারফেক্ট হবে কিন্তু যখন এই আইকন গুলো থাকবে তখন এই আইকনে দেখেন যদি আপনি সেন্টারে করেন তখন কি হবে এই লোকেশন আইকনটা চিকন না আর এটা কি মোটা তখন কি এখানে এটা বলা হইতো না আর এটা যেহেতু রাউন্ডেড এই জন্য আমরা যদি যেদিকে করে নেব কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেদিকে ফাঁকা জায়গাটা ম্যানেজমেন্ট করতে যাচ্ছি সেদিকে কি করব অ্যালাইনমেন্ট তার জন্য আমি এটাকে ধরে কোন দিকে নিছি রাইটে কারণ আমি চাচ্ছি যে এখানে রাইটটা কি রাখবো সমান থাকবে যদি এলোমেলো থাকে সেটা কোন দিকে রাখবো লেফটে রাখবো আর এখানে দেখতে আমি চাচ্ছি কি জানা লেফটে সমান থাকুক যদি এলোমেলো জায়গা থাকে কোন দিকে থাকবে এখন দেখেন এটা দিয়ে একটু বুঝাই দিই যদি এখানে যদি রাইট দিই তাহলে দেখেন লেফটে এলোমেলো থাকতেছে না জি স্যার কিন্তু এটা আমি দেখতে কি খারাপ লাগছে আর প্লাস তার জন্য এখানে লেফট মানে অর্থাৎ আমার এই যে এইটা থেকে দূরত্ব
এবার এটার দূরত্ব যতটুকু আছে এখানে দূরত্ব যদি কি সমান থাকে তার জন্য আমরা এটাকে করলাম লেফট আর এটাকে করলাম কি রাইট। রাইট ওকে জি স্যার। এখন আপনার যদি এই জায়গাটা আরেকটু বৃদ্ধি করার প্রয়োজন হয় আপনি প্রয়োজনে 100% ভিউ তো দেখবেন কত দেখবেন 100% ভিউ এখন দেখেন আরেকটু বাড়াইলে কি ভালো লাগবে না গ্যাপটা তাহলে আমরা কি করি সবগুলোকে একসাথে ধরলাম ড্রাগ করে ধরতে পারি কারণ নিচের গুলো আমার লক আছে না ধরে কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে কি করতেছি একটু মুভ করলাম অ্যারো বাটন কেন প্রেস করলাম মাউস দিয়ে আমার একটু নিচে নেমে যেতে পারে নাকি কিন্তু অ্যারো দিলে নিচে নামবে শুধুমাত্র ডানে সরবে ওকে এখন হচ্ছে কাজ কি করতে হবে দেখেন আমরা কিন্তু এই দিকের অ্যালাইনমেন্টটা ঠিক আছে লেফটে আবার এই দিকের মাঝখানে গ্যাপও ঠিক আছে কিন্তু এর মাঝ বরাবর আছে একটু নিচে আছে না তাহলে এখন এইটাকে ধরবেন সরি এইটাকে ধরে আগে কি গ্রুপ করবেন আর এটাকে ধরেন এটাকে ধরেন মানে এটা যদি গ্রুপ না করি তখন কি হবে জানেন এই দুইটা আর এটা একসাথে অ্যালাইনমেন্ট ঠিকঠাক হবে না যখন এই গ্রুপ করলাম এই দুইটা মিলে কি হয়ে গেল একটা অবজেক্ট ওকে এই দুইটা মিলে কি হলো কারণ এখন যখন অ্যালাইনমেন্ট করব এ হচ্ছে এর মাঝামাঝি চলে যাবে তাহলে এই দুইটাকে ধরলাম ধরে এখানে কি কোনদিকে আমি কি করব ভার্টিক্যালি এখন যদি আমি এখানে কি করি ভুলেও যদি হরিজন্টালি মেরে দিই তাহলে কি হবে তার জন্য আমরা এখানে ভুলেও হরিজন্টালি দিব না কারণ এখানে কি দেব শুধুমাত্র ভার্টিক্যাল কারণ এখন আপনার এইদিকে অ্যালাইনমেন্ট করতে হবে তাহলে ভার্টিক্যালি দিয়ে দেন সরি বাকিগুলো করা আছে নাকি এটাকে ধরলাম আর এটাকে ধরলাম নিচে ক্লিক করলাম ভার্টিক্যাল এখন দেখেন যদি মাঝামাঝি চলে গেছে না যদি এরকম মনে হয় তাহলে আপনি কি করবেন সেটাকে আবার ম্যানুয়ালি একটু নামাই দিবেন ঠিক আছে তারপর দুইটাকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটাকে ধরবেন আবার কি এটাতে একটা লাইন তার জন্য এটাকে গ্রুপ করার দরকার আছে তাহলে আপনি এখানে সেন্টার করে দেন মাঝামাঝি আসছে তাহলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটাকে ধরেন এটাকে ধরেন এটা তো দুইটা অবজেক্ট না এটা অবজেক্ট কয়টা একটা লেয়ার তার মানে এটা গ্রুপ করার কোনো দরকার নেই কিন্তু দুইটা লেয়ার হলে এটাকে এটার মধ্যে কি করে দিলাম গ্রুপ করে দিলাম তাহলে এটাকে সিলেক্ট করলাম এখান থেকে আমরা কি ভালো স্কেল অ্যালাইনমেন্ট ওকে গ্রুপ করে দিলাম এখন হচ্ছে দেখেন আবার এই অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক হলে কিন্তু এইটার মাঝে এটার দূরত্ব এটার মাঝে এটার দূরত্ব ঠিকঠাক আছে একটু কম বেশি আছে না এটাকে আমরা চাইলে ম্যানুয়ালি সেট করতে পারি কিন্তু ম্যানুয়ালি সেট করলে আমাদের কম বেশি হয়ে যাবে তার জন্য তিনটা একসাথে ধরে সেম অ্যালাইনমেন্টে যাচ্ছে দেখেন নিচে কি আছে ডিস্ট্রিবিউট স্পেসিং এখন স্পেসিং এটা হচ্ছে এটা হচ্ছে কি ভার্টিক্যালি এটা হচ্ছে কি হরিজন্টাল এখন ভার্টিক্যালি মানে দেখেন ক্লাস দুটো কি লম্বালম্বি দেখাচ্ছে না তার মানে আপনার এই দিকের অ্যালাইনমেন্ট স্পেসটাও কি করবে ঠিক করবে আর ভার্টিক্যালি আবার হচ্ছে এই দিকের স্পেসটা ঠিক করবে তাহলে আমাদের এখন কি ভার্টিক্যালি প্রয়োজন না হরিজন্টালি প্রয়োজন সরি ভার্টিক্যালি প্রয়োজন একটু ভুল বলেন ভার্টিক্যালি হচ্ছে কি লম্বা লম্বিটা ঠিক করবে আর এখানে স্পেসটা খেয়াল করেন স্পেস কিন্তু ভার্টিক্যালি না আর এই আমরা এই যেগুলো থাকে এগুলো কি আমার অ্যালাইনমেন্ট টেক্সট গুলো আছে কোথায় হরিজন্টালি ভাবে আছে কিন্তু আমাদের স্পেসটা কিন্তু কোন দিকে ভার্টিক্যালি না আড়াআড়ি না আর যখন এই দিকে স্পেস হবে তাহলে এই স্পেসটা হচ্ছে কি হরিজন্টাল তাহলে আমরা এখানে এক কথাই আমার অবজেক্ট যেভাবে আছে সেটা খেয়াল করবেন এই যে দুইটা দেখা যাচ্ছে না তাহলে অবজেক্ট কি উপর নিচে আছে এটা তাই তো আর এর অবজেক্ট কোথায় আছে তার মানে হচ্ছে আপনি যখন অবজেক্ট উপর নিচে থাকবে তখন ইউজ করবেন কোনটা ভার্টিক্যালি এটা আর যখন ডানে বামে অবজেক্ট থাকবে তখন কোনটা ইউজ করবেন কিসের জন্য ইউজ করবে এটা এই যে দুইটার মধ্যে যে স্পেস আছে এটাকে ঠিক করার জন্য কারণ তাহলে কি হবে এই মাঝখানেরটা সরে যে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে দেখেন তাহলে কি মাঝখানটা সরে যায় ঠিক হয়ে গেছে না একটু 19-20 থাকতে পারে সেটা থাকে হচ্ছে কিসের কারণে জানেন আপনার এই অবজেক্টের নিচে দেখেন ফাঁকা অনেক একটা জায়গা আছে না কিন্তু এই অবজেক্টটাকে সমানই নেই না আপনারা এখানে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এটা হয় কি করছে কাউন্ট করছে না তাহলে এতটুকু আপনি কি করবেন একটু উপরে উঠাই দেন তাহলে এটা ঠিকঠাক হয়ে গেল না আর এটা ইউজ করলে সুবিধা কি আপনি যখন অতিরিক্ত বেশি থাকে তখন হচ্ছে এটা ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি তাহলে এখান থেকে আমি এটাকে ধরলাম আবার হচ্ছে কি তিনটাকে ধরলাম না ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম তাহলে দেখেন আমাকে এই জায়গাটা কি একটা অংশ হয়ে গেল না সেম এই জায়গাটা ধরে কি কন্ট্রোল জি দিয়ে
গ্রুপ করে দিলাম। ওকে, এখন আসি আবার এই জায়গাটা বলেছে আমার কি আমি রিসাইজ করা শেষ, কিন্তু তারপরে বলেছে জায়গাটা কি বড় আছে, এটা একসাথে গ্রুপ করা আছে না। আমি যদি শিফট দিয়ে একটু ছোট করে দিই তাহলে জায়গাটা কি ছোট হয়ে গেল না, আর ইজিলি আমরা এই জিনিসটা প্রেজেন্ট করে ফেললাম, তাই না? এখন আপনি যদি এইটাকে ছোট রাখেন এইটাকে বড় করেন সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? তবে আপনি এখানে খেয়াল করুন আমার টেক্সটের ফরম্যাট গুলো কেমন আছে, ক্যারেক্টার যাবে কত আছে, এইট আছে না, কত আছে এই, তারপরে আপনার কি রেঞ্জের মধ্যে আছে এগুলো যেটা ব্যবহার করতে হবে। তবে এই ক্ষেত্রে আরেকটু রিসার্চ করার জন্য যেহেতু এখানে এই ইউজ করছেন এই এটা কি করে দেন এই যে নিচের যেটা, তাহলে এটাকে আমরা একটু আনগ্রুপ করেন, যদি আনগ্রুপ না করেন তাহলে কিভাবে করবেন, তাহলে ডিলিট সিলেকশন করে নিতে হবে, কি নিতে হবে নিয়ে নিচেরটাতে ক্লিক করেন, তাহলে দেখেন এখন শুধুমাত্র আন্ডারলাইন আছে কোনটার নিচে, আর যদি কোনো টেক্সটকে আপনি গ্রুপ করে রাখেন সেটাকে ইন্ডিভিজুয়ালি যখন আপনি গ্রুপকে ধরতেছেন তার মানে এখন যদি ফন্টকে চেঞ্জ করেন তাহলে কি হবে জানেন দুইটারই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যখন ডিলিট সিলেকশন করে দিয়ে ইন্ডিভিজুয়ালি একটাকে ধরবেন এবং লেয়ারের দিকে একটু খেয়াল করবেন গ্রুপের একটা দেখেন এখন কয়টা করছে, আর এখানে দাগটা কয়টা নিচে দেখা যাচ্ছে আন্ডারলাইনটা, কিন্তু যখন আপনি এইটা দিয়ে ধরতেছেন তখন দাগটা কয়টা নিচে দেখা যাচ্ছে, তার মানে দুইটাই ধরা আছে। তার মানে ডিরেক্ট সিলেকশন টুলের কাজকে আরো বিস্তারিত বুঝতে পারছেন যে যেখানে আপনি ইন্ডিভিজুয়ালি গ্রুপের মধ্যেও কি কাজ করতে পারবেন কোন টুল দিয়ে। এখন এটা সাইজটা করে দিন কত, এখানে যেহেতু 8 ব্যবহার করা হয়েছে এখানেও কি 8 দিয়ে দেন, এখানে এক বড় থাকলে কোনো সমস্যা নেই, কারণ এটা একটু আলাদা এটা কি আলাদা। আলাদা, এখানে 9 থাকলেও কোনো প্রবলেম নেই। ওকে, এখন হচ্ছে দেখেন আপনি এইটা একটা সেকশন এইটা, কিন্তু যখন এখানে অ্যালাইনমেন্টটা হয়েছে তখন দেখেন এটা একদম সমান আছে না, কিন্তু আমরা এখানে দেখেন এটা একটু সামনের দিকে এগিয়ে আছে নাকি, তাহলে এইটাকে ধরলাম এটাকে ধরলাম, ধরে কি অ্যালাইনমেন্ট করতে পারি, অ্যালাইন থেকে লেফট অ্যালাইনমেন্ট। ওকে, তখন দেখেন এটা কি সমান হয়ে গেছে না। এখন যদি আপনার মনে হয় যে স্যার লেফট অ্যালাইনমেন্ট করার পরে এখানে এই জন ডনটা একটু মানে রাফিক নামটা একটু নিচে নামাবেন, তাহলে কি অ্যারে দিয়ে নিচে নামাইতে পারেন, এখানে যে স্পেস আছে নিচে নামানোর প্রয়োজন নেই বলে আমি মনে করি। এখন আসি হচ্ছে বাকি দুইটা, লোগোটা আমরা কোথায় পাবো, ডাউনলোড করে নিব না, জি স্যার। তাহলে আমরা এখানে লোগো ইউজ না করে শুধুমাত্র লোগো হার লিখতে পারি, অথবা আমরা প্রাণ কোম্পানির একটা লোগো আমাদের অলরেডি ডাউনলোড করা আছে না, কোথায় যাব ফাইল থেকে টেক্সট। এখন এখানে একটা বিষয় দেখেন যখন ইএসপিডি কাজ করতেছেন আমি প্রাণ কোম্পানিতে যে এইচডি যে লোগোটা পাইছিলাম তাই না, একটা এআই ফাইল পাইছিলাম না, আমরা তখন যেহেতু আমার কাছে এআই আছে তাহলে আমরা কি করব ফাইল থেকে ওপেনে যেতে পারি বা প্লে স্টোরেও এইচপিসি টা কি করতে পারি ওপেন করতে পারি। এখন এইচপিসি এর একটা হলো পার্থক্য, এইচপিসি হলো আপনি আপনার নিজের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, ওটা হচ্ছে কি শেপ। আমরা প্রাণ কোম্পানির লোগোটা কম্পিটিশন মধ্যে ছিল নাকি কম্প্রেস, এরপর হচ্ছে কোথায় যাই ফন্টের আগে নাকি প্রাণ প্রাণ ডাউনলোড আমরা জায়গাটা বড় করে দিচ্ছি। হ্যাঁ একটু সার্চ করে নেবেন প্রাণ আচ্ছা ডাউনলোডের মধ্যে আছে না, আমি একটু এক্সট্রাক্ট করতেছি আবার সামনাসামনি যেগুলো আছে দেখি এখন আমি এটা কতটা কি নিছিলাম স্যার আচ্ছা আমাদের মিলাইটিং এর লোগোটা আছে দিয়ে যে কোনো একটা দিয়ে আমি স্যার প্রদান মিলাইটিং এর লোগোটা এখানে নিয়ে নিচ্ছি, তাহলে
এখান থেকে আমাদের কাছে ইলাইনিং এর লোগোটা আছে নাকি এখানে নিচে যাই যাওয়ার পরে এখন দেখেন ইলাইনিং এর লোগোটা কি এসডিজি না ইলাইনিং এর লোগোটা কি আছে ইপিএস কি আছে ইপিএস ইপিএস তো হচ্ছে ইলাস্ট্রেটরের একটা কি ফাইল এই ইপিএস যদি হয় তাহলে আমরা কপি পেস্ট করতে হবে সেক্ষেত্রে আমরা প্লেস করা যাবে না সেক্ষেত্রে কি করতে হবে ফাইল থেকে ওপেন করব কি করব কারণ ইপিএস টা হচ্ছে এখানে একটা ফাইল যেটা হচ্ছে একদম পিএসপি এর কি সোর্স ফাইল বুঝতে পারছেন তাহলে এখান থেকে হচ্ছে আমি ইলাইনিং এ কি করলাম আচ্ছা এই যে এটাকে আমি ওপেন করলাম এটা হচ্ছে দেখেন আমার অলরেডি গ্রুপ করা আছে না কন্ট্রোল সি দিয়ে কি করলাম কপি এখানে এনে কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দিলাম এখন এটা অনেক বড় না শিফট ধরে কি করলাম এখন এর ভিতর কিন্তু যেহেতু এটা ইপিএস লোগো তার মানে হচ্ছে কি অনেকগুলো গ্রুপ আছে ঠিক আছে এখন এখানে দেখেন আমি লোগোটাকে জাস্ট আমার যে জায়গা আছে এখানে প্লেস করলাম ওকে কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করুন আমি যত টেক্সট যা কিছু ব্যবহার করতেছি একটা ওকে আমার সেভ জোনের বাইরে ইউজ করতেছি আমি সর্বশেষ এরিয়া আমার কোনটুকু এটা যদি আমি দিতে চাই সর্বশেষ এরিয়া আমার এই পর্যন্ত এর বাইরে আমি দিতে পারবো না লোগোর ক্ষেত্রে আমি চাইলে এদিকে ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু সর্বশেষ এরিয়া আমরা কোথায় গেল সেভ জোন ওকে আমি চাইলেও এই যে লেখাটা এরকম ভাবে কি করতে পারবো না বাইরে দিতে পারবো না এটা যদি দিই তাহলে এটা আমার ডিজাইনে মানে যে একটা নিয়ম আছে সেই নিয়মটা কি করলাম ভঙ্গ করলাম ওকে আমরা এটাকে উপরে রাখলাম এখন কি আছে দেখুন একটা স্ক্যানার আছে এখন স্ক্যানার থেকে আমরা বাড়াতে পারেন আপাতত বানানোর দরকার নেই আমরা আইবলে গিয়ে সার্চ করে দিই স্যার বানানো পরে দেখাবো স্ক্যান লিখতে কি পেজেন্সের স্ক্যানার গুলো কোথায় স্ক্যান লিখছি আইকনের মধ্যে আবার অথবা যদি এখানে লেখেন কিউআর কি লেখেন কিউআর স্ক্যান তাহলে কি মানে যখন শুধু স্ক্যান লিখছেন অনেক কিছু লেখা আছে যখন কিউআর স্ক্যান লিখবেন তার মানে কি কিউআর স্ক্যানে অনেকগুলো অপশন দেখা যাবে না তো আমাদের এখানে ব্যবহার করা আছে কোনটা এই টাইপেরটা না তাহলে এখান থেকে ডাউনলোড ওকে এটাকে আবার কি করেন ফাইল থেকে এখন এটা কি কালার চেঞ্জ করা লাগবে এটা কালো আছে এখন কি কথা হচ্ছে এটা যদি কালার চেঞ্জ করতে যান নাকি এটা যদি কালার চেঞ্জ করতে লাগে এটা কি করা লাগবে বলো তো বলেন ইমেজ করলাম এখন এটাকে কালার চেঞ্জ করতে হলে আপনার যেতে হবে কোথায় মেসেজ আগে হচ্ছে বাইরে যান দেখেন পিএনজি আছে না কালো আছে তাহলে কোথায় যান মেসেজ ইগনোর হোয়াইট প্রিভিউ এটা হচ্ছে কি এক্সপার্ট এখন আপনি দেখেন এটা শেপ হয়ে গেছে না এই ক্ষেত্রে আপনার মানে কিউআর কোডটা কিন্তু চেঞ্জ হয় কিউআর কোড ঠিকই আছে কিন্তু এটা কি হয়ে গেছে জাস্ট পিকচার থেকে শেপ হয়ে গেছে এখন আপনি যদি এটা কালার চেঞ্জ করেন তাহলে এখন কি হয়ে যাচ্ছে এখন আপনি যদি বলেন যে স্যার আমি এই কালারটা ইউজ করব এখন দেখেন আমার ই-লার্নিং এর লোগোটা ব্যবহার করতে প্রবলেম হচ্ছে কি যে আমার মানে কালার থিমটা মিলবে না বুঝতে পারছেন কারণ ই-লার্নিং হচ্ছে সবুজ আর এখানে কি ব্লু ব্লু মানে একটা কার্ড না আসলে কার্ডের স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে এটা আমরা ডেমো হিসেবে যেহেতু কোনো সমস্যা নেই অবশ্যই যাবে আমি আবার এই কালারগুলো কি বানাইতে হবে সবুজ বানাইতে হবে আমি লোগোর কালারটা চেঞ্জ করে দেব এখানে ডিম লোগো ইউজ করব এখন হচ্ছে এটার কালারকে আমরা কি করি এই সেম কালারটা রাখবো না আই ড্রপার টুল দিয়ে ক্লিক করলাম দেখেন তাহলে আমার কি সেম কালার চলে আসছে না যদি আমরা একটু লাইট রাখবেন তাহলে কিছু ক্লিক করেন লাইট কালারটা রাখবেন তাহলে এখানে কি ডার্ক টাইপ ভালো লাগতেছে তাই না আচ্ছা এখন এটাকে কি করেন আপনারা এই দুটো দেখেন খেয়াল করেন লোগো এবং হচ্ছে কি এই দুটো মাঝামাঝি বসানো আছে না তাহলে এইটাকে ধরে এটাকে ধরে আবার কি আমি কিন্তু দেখেন খেয়াল করেন সবথেকে বেশি কাজ করতেছি কিসে কারণ আপনি এখানে যাই লিখেন যাই করেন অ্যালাইনমেন্ট গুলো যত সুন্দরভাবে রাখবেন এখন দুইটাকে একসাথে কি করলাম গ্রুপ এখন আবার দেখেন এই দুটো কি করা আছে পেজের
মাঝামাঝি জায়গায় দেওয়া আছে না? যখনই গ্রুপ করলাম এখন কোনো শুধুমাত্র এই একটা অবজেক্ট সিলেক্ট আছে না? এখন কি অ্যালাইনমেন্ট বাইরে থেকে চলে যাবে তাহলে এখন দুইটা ইমেজের মাঝামাঝি জায়গায় চলে যাবে। এখন আপনি এটাকে আপলোড করবেন। তার মানে দেখেন আমার ফন্ট সাইজটা কি কমপ্লিট না? এখন একটা বিজনেস কার্ডের ক্ষেত্রে ডিজাইনটা হয় শুধুমাত্র কোথায়? ফ্রন্ট সাইডে। আপনি যদি আদার্স বিজনেস কার্ড দেখেন ব্যাক সাইডে শুধুমাত্র কি থাকে? শুধুমাত্র একটা লোগো থাকবে। কি থাকবে? লোগো থাকবে। শুধুমাত্র একটা লোগো থাকবে। সর্বোচ্চ দিলে এই যে আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আছে না? এইটাও কি করবে? এখানে অ্যাপ্লাই করবে আর একটা লোগো দিবে। আর তাছাড়া বিভিন্ন সার্ভিস লেখা হয় যেটা আমরা পরবর্তী আস্তে দেখব। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র কি করব? ব্যাক সাইডে আমাদের যে এটা আছে এটার কাজ শেষ না? ব্যাক সাইডে আমাদের লোগোটা লাগবে নাকি? তাহলে আমি চাইলে এখান থেকে লোগোটাকে কন্ট্রোল সি দিয়ে কি করলাম? কপি করে লিখে দিলাম। কোন পেস্ট কিন্তু করি নাই করছি। আমার কপিটা কি সাধারণত আমরা জানি যে কপি করে রাখলে যতক্ষণ না পর্যন্ত আমি অন্য কিছু কপি করব ততক্ষণ পর্যন্ত কি করে রাখি? মেমোরাইজ করে রাখি। দেখ এখন আমি কপি করার পরে এটাকে কি করে দিলাম? এখন এটাকে আবার কি আনলক করলাম। করার পরে এটা লেয়ারটাকে ওপেন করে নিলাম। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে না, এখন গ্রিডটা আমি কি করি? লক করি। ব্যাকগ্রাউন্ডটা আমার এখন কালার চেঞ্জ করা লাগবে নাকি? আমরা একটা ব্যাকগ্রাউন্ডটাকে আবার আনলক করি। ব্যাকগ্রাউন্ড কালারটা কি অ্যাপ্লাই করব? এখন হোয়াইট নাকি? এখন যদি আপনি লোগোটা হোয়াইট কালার করেন তখন আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা কি বানাইতে পারবেন? ব্লু বানাইতে পারবেন। ঠিক আছে, আপনি ব্লু লোগোর সাথে আবার কি ব্যাকগ্রাউন্ডটাও যেন ব্লু বানাই। এখন এখানে এই যে কালারটা এটা কি হবে? আলাদা ব্লু হবে না, এই সেম ব্লু হবে। তার মানে আমি আইড্রপ টুল আর শুধুমাত্র ফন্ট টাইপ লিখে আসবে এভাবে দেখায়। তাহলে আমরা দুইবার এটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্টে যাব, সেভ ফর আমি লিখে দিয়েছি। এখন দেখেন কোনটা দেখাচ্ছে? সাইজটা আমার ছোট দেখা যাচ্ছে না? আমরা এক্সপোর্ট করার সময় পার্সেন্টেজটা বাড়ায়ও নিতে পারি। ঠিক আছে, আমাদের আপাতত দরকার নেই, আমরা নাম্বার বাড়াই নেব। এখানে পার্সেন্টেজ কত করবেন? 300। তাহলে এখানে সাইজটা আরো বেড়ে যাচ্ছে না? আর PNG আছে, আপনি চাইলে এখানে কি নিতে পারেন? JPG। এখন সেভে ক্লিক করেন, আপনার লোকেশন যেখানে আছে ওকে আচ্ছা বিজনেস কার্ড ওয়ান এখানে হবে কি ফ্রন্ট, তাই না? এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আচ্ছা আমি লেখাটা একটু কপি করে রাখলাম, কনসেপ্টটা আমার আবার লাগবে না। এখন আবার দেখেন সেকেন্ডটাতে কি করলাম? সিলেক্ট করলাম না? এখন অ্যাক্টিভ আছে কোনটা? সেকেন্ডটা 5 থেকে সেভ করার লিখে দিয়েছি। যে পিজি আছে পার্সেন্টেজ কত করলাম? এখন 300 পাওয়াতে কি হচ্ছে? আমার এই যে উইথ হাইটটা বেড়ে যাচ্ছে না? জি স্যার। মানে আমার ইমেজ কোয়ালিটিটাও
বেড়ে গেছে। ভালো হচ্ছে। এখন বলতে পারেন স্যার তাহলে আপনি শুরুতে তো পেজটা একটু বড় করে নিতে পারতেন। প্রথম বড় কেন করলাম না, কারণ আমরা যখন প্রিন্টিং এ দিবে একজন লিঙ্ক তখন কিন্তু তার ওই সাইজটাই লাগবে, তাই না? তাহলে আমাদের মূল সাইজ ঠিক রাখতেছে, কিন্তু আমরা যেটা পিকচার আপলোড করতেছি বা পিকচারকে বানাচ্ছি সেই পিকচারটাকে কত একটু বড় বানাচ্ছি না, কারণ পিকচার তো আমি মানুষকে দেখার জন্য দিব, কোনো প্রিন্টিং এর জন্য দিব না। তাই তার জন্য আপনার পিকচারটা বড় বানাইলে কোনো ক্ষতি নাই, সমস্যা নেই, কিন্তু আপনার মূল লেআউট কখনোই বড় করা যাবে না। যাবে না। এখানে কিন্তু মূল লেআউট বড় হচ্ছে, এখানে কি বড় হচ্ছে, আপনার পার্সেন্টেজ অনুযায়ী যেটা এক্সপোর্ট করতেছেন ওই এক্সপোর্টটাও এক্সটেন্ড করে বড় করে এক্সপোর্ট করতেছে, ঠিক আছে? তাহলে আমি আবার সেভে গেলাম, যাওয়ার পর এখান থেকে কি এটা হচ্ছে কি ব্যাক, ব্যাকে ক্লিক করলাম, সেভে নিয়ে নিলাম। তাহলে আমি যদি একটু আবার ফাইলে যাই, তাহলে খেয়াল করেন আমাদের এখানে কি হইছে, ডিজাইন গ্রুপ কে দেখেন দুইটা কার্ড পাইছি না, কিন্তু আসলে আমরা এখানে যে কার্ডটা পাইছি এটা কিন্তু হচ্ছে আমি শুধুমাত্র জেপিইজি পাইছি, কিন্তু আমাদের এখানে এআই ফাইল সেভ করে রাখতে হবে না? জি স্যার। এআই ফাইল সেভ করবেন কখন, যখন হচ্ছে আপনি কাজ শুরু করবেন তখনই সেভ করবেন, এরপরে কি দিবেন কন্ট্রোল এস, ঠিক আছে? মনে থাকবে? তা না হলে এতক্ষণ আমি যে কাজ করলাম যদি বিদ্যুৎ চলে যেত কি হতো? আমার এখানে ব্যাকআপ আছে বিধায় আমার ওই চিন্তা নেই যে আমি এখানে সেভ করার মতো 1 মিনিট সময় পাবো, কিন্তু আমার কম্পিউটারটা যদি হ্যাং হয় তাহলে তো আমার ব্যাকআপ থেকে কোনো কাজ নেই। এজন্য আমাদের কাজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যখন কোনো কাজ করব তখন অবশ্যই কি সেভ করব না, এখান থেকে হচ্ছে কি এখন তো বলবো সেভ অ্যাজ অথবা সেভ, যেহেতু নতুন ডকুমেন্ট সেভ দিতে হবে না, সেভে গেলাম, যাওয়ার পরে কি বিজনেস কার্ড 1 ফাইল নাম কি থাকবে, এখন যদি ক্লায়েন্ট আপনার কাছে চাই যে আপনার এআই দিতে হবে ইপিএস দিতে হবে নাকি, তাহলে প্রথমবার আমি সেভ করতেছি কি এআই, এআই মাস্ট বি আপনার সেভ করতে হবে, এবং আর ভেরিয়েশন কত ভার্সন কত রাখবেন ইলাস্ট্রেটর 2 মানে 2020। এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনাকে দিতে হবে ইলাস্ট্রেটর 10 তখন আপনি কি চুজ করবেন ইলাস্ট্রেটর 10। তাহলে আমাদের এখন যেহেতু এডিট করতে হবে পরবর্তীতে, তার জন্য আমি নিজে এটা রাখবো সম্ভবত আমি যেটা আপডেট চালাই, তাই না? এটা চেঞ্জ করতে হয় কখন, যখন আপনাকে আপনার ক্লায়েন্ট বলবে যে আমাকে 10 এ দিতে হবে, তাই না? কারণ অনেক ক্লায়েন্ট আছে বা অনেক লোক আছে যারা এটা ওল্ড ভার্সনে কি করে ব্যবহার করে। কিন্তু আপনার নিজের ব্যবহারের জন্য কি 2 এটাই থাকবে, যেহেতু আমরা এটা কাউকে এখন দিব না, তার জন্য 2020 যদি কখনো কোনো রিকমেন্ডেশন থাকে তখন এটা কি চেঞ্জ করবো। চেঞ্জ করব, ঠিক আছে? ওখানে ক্লিক করলাম, তাহলে আমরা আবার একটু ফাইলে যাই, একটু রিলোড করি, সরি কোথায় সেভ করলাম লোকেশনটা খেয়াল করে নেই, ফাইল থেকে আবার যাচ্ছে কোথায় সেভ অ্যাজ, এখানে সেভ করে ফেলছি কোথায় ডাউনলোড। ডাউনলোড। আমার ফ্রন্টটা থাকবে না শুধুমাত্র কি বিজনেস কার্ড ইয়া। কারণ এখানে থেকে দুইটা ফাইল ডিরেকশন হবে, ইলাস্ট্রেটর ফাইল সেভ। তারপর আমি কি পেয়ে যাচ্ছি ইলাস্ট্রেটর পেয়ে গেলাম না, এই ইলাস্ট্রেটর থেকে আমি আবার কি বানাইতে পারবো ইপিএস। আবার যাব কোথায় ফাইল সেভ এজ, কোথায় দিব সেভ এজ। এখন ইলাস্ট্রেটরের জায়গায় এখন কি চুজ করব ইপি বা ইলাস্ট্রেটরের ইপিএস। এর আগে ছিল ইলাস্ট্রেটরের এআই, আর এখন ইলাস্ট্রেটরের ইপিএস এ গেলাম। এখন নাম যদি সেম থাকে সেম হবে হবে, কারণ আমার টাইপটা কি হয়ে যাচ্ছে চেঞ্জ হচ্ছে না, সেম টাইপ সেম নাম, সেম টাইপ সেম নাম কখনোই সেম হবে না। কিন্তু যদি টাইপ চেঞ্জ হয়, যেমন হচ্ছে আমার আগেটা ছিল কি এআই, ইয়া। এখন আছে কি ইপিএস, তাহলে এখন সেভ হবে। কিন্তু যদি এখানে এখন আবার যদি এআই কি তাহলে কি বলবে নেবে না। রিপ্লেস চাইবে, ঠিক আছে? সেভে ক্লিক করলাম, ওকে। তাহলে দেখেন আমি এতক্ষণ যে কাজটা করলাম টোটাল আমার একটা কাজ কি কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন আমি ক্লায়েন্টকে এখন দেখার জন্য যদি এআই টা দিয়ে দিই, তাহলে কিন্তু আপনাকে ক্লায়েন্ট যদি এটা নিয়ে আপনার সাথে কোনো যোগাযোগ না করে আপনার কিছু করার আছে না, কিন্তু ওকে দিবেন কি ফটো। যে এইটা আমি অর্ডার যে কার্ডটা বানাইছি সেটা কি এই যে এইরকম তোমার ফ্রন্ট সাইড হবে, আর এটা হবে কি তোমার ব্যাক সাইড। এখন এটা হচ্ছে সাদা বাটা, এরপরে তো আমাদের এখানে কি করতে হবে একটু প্রেজেন্টেশন করতে হবে, যেটা হচ্ছে ওই টেবিলের পড়াটা আছে বা হচ্ছে আপনার একটা জায়গায় ধরে আছে একজন ব্যক্তি, এগুলো হচ্ছে আমরা কি এই যে দুইটা পিকচার বানাইছি না
এই দুইটা পিকচার দিয়ে আবার প্রেজেন্টেশন ফাইল বানাইতে হবে, যেটা আমরা আগে এটা বানানোর পরে এটা শিখবো আর কি, ঠিক আছে। আর যখন ইপিএস চাবে তখন তাকে কি দিবেন, ইপিএস ফাইলটা দেবেন। যদি ইপিএস এবং কি চাই, এআই চাই, দুইটাই লাগে দিতে পারবেন না। এআই এর কয়টা করতে হবে, এখনো যত প্রকারের ফাইল চাই, যদি পিএনজি চাই এটা থেকে কি করতে পারবো, পিএনজি দিতে পারবো না। এখন আপনারা কি হয়তো খেয়াল করেন না, এখন আপনি খেয়াল করলাম যে আমাদের কালারে একটু চেঞ্জ আছে, আমাদের এই শেপগুলোর কালারকে আমরা চেঞ্জ করছি, কিন্তু শেপের কালার কি আছে দেখেন তো, লাইট গুলো আছে না, এখন শেপ তো স্বাভাবিক পাবে, তাহলে আমরা এখানে গ্রুপ করে ফেলছি, রেড সিলেকশন টুল দিয়ে কাকে ধরতেছি, এই শেপটা ধরলাম, আই নাম্বার টুল লাইটটা ক্লিক করলাম, বুঝছে। আবার কি দিচ্ছি, রেড সিলেকশন কোনটাকে ধরলাম, লেয়ারটা খেয়াল করবেন এখানে। এখন এখানে দেখেন মানে এই বাউন্ডারিটা দেখে আমরা বুঝতে পারবো। আপনারা এই ভুলটা করেন না, আপনারা আগে থেকে কি কালারগুলো চেঞ্জ করে নিন, ঠিক আছে। কারণ এখানে একটা মানে যেটা আমি মাত্রই এক্সপোর্ট করার পরে খেয়াল করলাম যে আমার এখানে কি লাইনগুলো আছে, কিন্তু আমরা ইউজ করছি কি ব্ল্যাক, মানে আমাদের ব্ল্যাক ছিল, সেটা আমরা ব্ল্যাক থেকে চেঞ্জ করে নিই। এইটা আপনারা প্রয়োজনীয় শেপ যখন আমি রিসাইজ করলাম না, তখন কি করে নেবেন, কালারটা লাইনগুলো করে নেবেন, তাহলে এই ঝামেলা হবে না। ওকে, যেহেতু আমি কোনো চেঞ্জ করলাম, এবার কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এস। এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি যদি কন্ট্রোল এস দিই তাহলে আমার কোন ফাইলটা রিপ্লেস হবে, রিপ্লেস হবে কিন্তু কোনটা, ইপিএস, কোনটা রিপ্লেস হবে, কিন্তু আমার এআই টা রিপ্লেস হবে না, কারণ ইপিএস এডিটেবল ফাইল এআই কি। এখন আবার এখানে খেয়াল করেন, ওপেন আছে কোনটা, ইপিএস না, তাহলে আমরা যদি এখন আবার এখানে এআই টা ওপেন করি, তখন দেখেন এআই এর মধ্যে কি আলো হয়ে গেছে না। এখন দেখেন এখন আমি ইপিএস থেকে আবার কি বানাবো, এআই বানাবো, তাহলে ফাইল থেকে চলে যাচ্ছে কোথায়, সেভ অ্যাজ। এখন ইপিএস এর জায়গায় কি সেভ করলাম, অলরেডি একটা এআই আছে, এখন আমরা জানি। এখন আমার কিছু রিপ্লেস হবে না, আমি চাচ্ছি যে রিপ্লেস হয়ে যাক নাকি, তো আপনি চাইলে এটাকে আগে কি করবেন, ডিলিট করে ফেলেন। এখন কি সেভে ক্লিক করেন, এডিট। এখন যদি চেঞ্জ করি তাহলে আবার কোনটাতে চেঞ্জ হবে, এআই না। এইজন্য অবশ্যই যখন ইপিএস আর এআই দুটো আলাদা আলাদা করে নেবেন, যদি কোনো সংশোধন করেন, সেটা ক্লায়েন্টের কাজ হোক বা আপনার কাজ হোক, তখন খেয়াল রাখতে হবে যে আপনি কোন ফাইলটা থেকে কি করতেছেন, চেঞ্জ করতেছেন। কারণ দুইটাই আপনার কি এডিটেবল ফাইল বা সোর্স ফাইল, দুইটাই কি ফাইল, এডিটেবল ফাইল বা সোর্স ফাইল। এখন আপনি চাইলে ইপিএস থেকে এআই বানাই দিতে পারেন, এআই থেকে কি, কিন্তু কখনো জেপিইজি থেকে ইপিএস বা এআই বানাইতে পারবেন না, কারণ হচ্ছে এটা কিন্তু একটা কি রাস্টার ইমেজ, যেটা হচ্ছে দেখেন আমার এখানে প্রত্যেকটা টেক্সট আলাদা আলাদা ভাবে আছে, আর এখানে সবগুলো মার্জ হয়ে কি হয়ে গেছে, ছবি হয়ে গেছে। ক্লিয়ার, তাহলে সবাই পারবেন এইটুকু। এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে কি, প্রয়োজনে সবাই একবার করে আগে ভিডিওটা দেখেন, ঠিক আছে। প্রত্যেকটা কাজ আমি বলি আপনাদের ক্লাস সহজ করার জন্য, আমি হচ্ছে একটা না ক্লাস নিয়েছি তাই না, কিন্তু আপনাদের কাছে ভিডিও আছে, এটা একটা না, আপনারা ভিডিও আমি দিই এই কারণে, কারণ আমি যদি অল্প একটু করে নিতে যাই তখন ক্লাসের সিকোয়েন্সটা হচ্ছে অনেক কিছু মিস হয়ে যাবে।